বছর। গল্পের দ্বিতীয় অংশ। লামিয়া খান। সিঁড়ি দিয়ে উপরে উঠছে একটা 6 বছরের বাচ্চা মেয়ে। মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে সে। হাসির কারণে তার টোল পড়া গালে লাল আভা ফুটে উঠেছে যা বাচ্চাটিকে আরো মুগ্ধ করে তুলছে। বাচ্চাটির পরনে সিঁদুর লাল লেহেঙ্গা, 2 হাত ভর্তি লাল কাচের রেশমি চুড়ি, ঘন কালো চুলগুলো পিঠে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই দিকে তার কোনো খেয়ালই নেই। সে ব্যস্ত তার ভারী লেহেঙ্গা সামলে 2 তলায় উঠতে। 2 তলায় পৌঁছে বাচ্চাটির মুখে রাজ্যোদয় করার মতো হাসি ফুটে ওঠে। বাচ্চাটি দৌড়ে বাম দিকের কক্ষে প্রবেশ করে। বাচ্চাটি এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজে, কিন্তু কক্ষে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে না পেয়ে বাচ্চাটির এতক্ষণে মুখে লেগে থাকা হাসি গায়েব হয়ে বাচ্চাটির মুখ ঘন কালো আকারে ঢেকে যায়। তখনই কক্ষের টেরাস থেকে কিছু একটার শব্দ পেয়ে বাচ্চাটির মুখ খুশিতে ঝলমল করে উঠল। বাচ্চাটি দেরি না করে ছোট ছোট পা ফেলে টেরাসে যায়। টেরাসে গিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেয়ে তার মুখের হাসি আরো প্রসারিত হয়। বাচ্চাটি ব্যক্তিটির আরো একটু কাছে গিয়ে তাকে ডেকে উঠল, দীপ ভাইয়া। বাচ্চাটির ডাকে সামনের ব্যক্তি পিছনে ফিরে তাকায়। সামনের ব্যক্তিকে দেখে বাচ্চাটির মুখের হাসি গায়েব হয়ে যায়। বাচ্চাটি আরো এক পা সামনের ব্যক্তির দিকে অগ্রসর হয়। বাচ্চাটি সামনের ব্যক্তির মুখ ভালোভাবে পর্যবেক্ষণ করে। বাচ্চাটি চোখ পিটপিট করে তাকিয়ে সামনের ব্যক্তিকে জিজ্ঞেস করল, দীপ ভাইয়া, তোমার মুখে লাল রং কি লাগিয়েছে? তোমরা নতুন কোনো খেলা খেলছো? আমাকেও দেও, আমিও খেলবো তোমার মতো লাল রং দিয়ে। বাচ্চাটির কথায় সামনের দিক নামক যুবকটির মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। দীপ কিছু বলতে যাবে তার আগেই বাচ্চা মেয়েটির চোখ যায় রক্তাক্ত অবস্থায় পড়ে পড়ে থাকা এক বাচ্চা ছেলের উপর। বাচ্চা মেয়েটি দৌড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ছেলেটির কাছে গিয়ে তাকে ডাকতে থাকে। কিন্তু ছেলেটির তার ডাকে সাড়া না দেওয়ায় সে দীপকে জিজ্ঞেস করে, দীপ ভাইয়া, নাদিম ভাইয়ার কি হয়েছে? আমার সাথে কথা বলছে না কেন? এইরকম ভাবে মেঝেতে শুয়ে আছে কেন? তোমরা কি নতুন কোনো গেম খেলছো? আমিও খেলবো। নাদিম ভাইয়া, ও নাদিম ভাইয়া, ওর না আমাকেও নাও তোমাদের সাথে, আমিও খেলবো। বাচ্চা মেয়েটি নাদিম নামক ছেলেটির গালে হাত দিয়ে ছেলেটিকে অনাবর্ত ডেকেই যাচ্ছে। কিন্তু নাদিম ছেলেটি কোনো রকম রেসপন্স করছে না বাচ্চা মেয়েটির ডাকে। দীপ খুবই অসন্তুষ্টি হয়ে তাকিয়ে থাকে বাচ্চা মেয়েটির দিকে। যেই না বাচ্চা মেয়েটিকে নাদিমের গালে হাত দিতে দেখল, তখনই ঈদের ধূসর বর্ণের চোখগুলো রক্তবর্ণ ধারণ করে, হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। দীপ মেয়েটির কাছে গিয়ে এক টান দিয়ে মেয়েটিকে বসা থেকে দাঁড় করায়। মেয়েটি তার ডাগর ডাগর আঁখি তুলে হৃদের দিকে তাকায়। হৃদ এত জোরে মেয়েটির হাত চেপে ধরায়, হাতে থাকা কাচের ছুরি ভেঙে মেয়েটির হাত রক্তাক্ত হয়ে যায়। মেয়েটি হাতের ব্যথায় কান্না করতে থাকে। তাতে হৃদের বিন্দুমাত্র মায়া হয় না, বরং হৃদ টানতে টানতে মেয়েটিকে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে গিয়ে হৃদ মেয়েটির হাত ছেড়ে দেয়। মেয়েটি তার হাত ছাড়া পেয়ে হাতের রক্তাক্ত অবস্থায় দেখে আরো জোরে কান্না করতে থাকে। ব্যথায় মেয়েটির মুখ নীল বর্ণ ধারণ করে। হৃদ ওয়াশরুমের চারিদিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে, কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেয়ে হৃদের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। হৃদ হ্যান্ডোরাম দিয়ে মেয়েটির হাত উন্মাদের মতো করে জোরে কষতে থাকে। মেয়েটির হাত আগে থেকেই রক্তাক্ত অবস্থায় ছিল, এখন আরো অঝোর ধারায় রক্ত পড়ছে। কিন্তু সেই দিকে হৃদের কোনো খেয়াল নেই। হৃদ নিজের কাজ করছে আপন মনে, কি জানি বিড়বিড় করতে করতে। তাকে ভয়ঙ্কর দেখতে লাগছে। তাকে দেখতে সুস্থ মানুষ বলে মনে হচ্ছে না, বড্ড উন্মাদ ও পাগল মনে হচ্ছে। মেয়েটির মুখের দিকে তাকিয়ে হৃদের বিন্দুমাত্র মায়া হচ্ছে না। তার চোখের সামনে শুধু ভাসছে তার স্নোময় ইন্দারি সামনে অন্য একটা ছেলেকে ছুঁয়েছে। হৃদের নিজেকে কেমন পাগল পাগল লাগছে। তার সবকিছু ধ্বংস করতে ইচ্ছে করছে। হৃদ মেয়েটির হাত ছেড়ে নিজের মাথার চুল টেনে ধরে। মেয়েটি ভয়ে থরথর করে কাঁপছে। মেয়েটি দৌড়ে ওয়াশরুম থেকে বাহিরে বের হয়ে যায়। মেয়েটিকে দৌড়ে বাহিরে যেতে দেখে হৃদের মাথায় আগুন জ্বলে ওঠে। হৃদ ও মেয়েটির পিছন পিছন দৌড় দেয়। মেয়েটি কান্না করতে করতে দৌড়াতে থাকে। হৃদ ও মেয়েটির পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বলে, স্নোময়, স্টপ। মেয়েটি হৃদের কথা শুনে না। মেয়েটি আরো জোরে দৌড়াতে থাকে। মেয়েটি হাত থেকে টুকটুক করে রক্ত পড়ছে মেঝেতে। মেয়েটির সারা শরীর ব্যথায় নীল বর্ণ ধারণ করেছে। মেয়েটির দৌড়াতে দৌড়াতে টাল সামলাতে না পেরে 2 তলা থেকে নিচে পড়ে যায়। হৃদ মেয়েটিকে পড়ে যেতে দেখে থমকে গেল। হৃদ পাগলের মতো দৌড়াতে দৌড়াতে চেঁচিয়ে উঠল, স্নোময়! ঘুম থেকে লাফিয়ে উঠে এক যুবক।
ঘামে সারা শরীর তার ছিপছিপে হয়ে রয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা। তার ঘন কালো সিল্কি চুলগুলো ঘামে ভিজে কপালে পড়ে আছে। ঘন ঘন শ্বাস ফেলে পাশে থাকা বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে পুরো গ্লাস খালি করে দেয়। বিগত 14 বছর ধরে এই দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেড়াচ্ছে। যুবকটি নিজেকে শান্ত করে বেড থেকে উঠে ব্যালকনির দরজা খুলে ব্যালকনিতে এসে দাঁড়ায়। ব্যালকনি বললে ভুল হবে, এটা একটা মিনি ছাদ। ছাদের একপাশে একটা ডিভান রয়েছে, আরো আছে মিনি সাইজের একটা দোলনা। ছাদের অন্য পাশে রয়েছে কালো গোলাপ ও আর্কিড ফুলের গাছ। আরো রয়েছে নানা রঙের টিউলিপ ফুল, যা মিনি ছাদকে আরো আকর্ষণীয় করে তুলছে। প্রকৃতির ফুরফুরে ঠান্ডা হাওয়া, পূব আকাশে লাল টকটকে সূর্যের আভা ছড়ানো দৃশ্য সবকিছুই সকালের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করছে। যুবকটি নিজের অস্থিরতা কমাতে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস টানে। ভোরের নির্মল বাতাসে নিজের অস্থিরতা কিছুতেই কমাতে সক্ষম হলো না যুবকটি। যুবকটি খুব ভালো করেই জানে এই অস্থিরতা শুধুমাত্র একজনই কমাতে পারবে। ফুরফুরে ঠান্ডা উত্তরীয় বাতাসে যুবকটির ঘাড় সমান এলোমেলো সিল্কি চুলগুলো এলোপাতাড়ি উড়িয়ে বৃষ্টি সীমানা অবরুদ্ধ করতে চাইছে। যুবকটি দুই হাতের সাহায্যে ব্যাকব্রাশের মতে করে চুলগুলো পিছনে ঠেলে দেয়। যুবকটি রেলিংয়ে হাত দিয়ে সামান্য ঝুঁকে কি জানি মনে করে বাঁকা হাসি ফুটে ওঠে তার মুখে। তারপর বাহিরের ঘন কালো জঙ্গলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, তুই আমার স্নেহময়, শুধুই আমার, যেটা আমার, সেটা শুধুমাত্র আমার। সেটা শূন্য, শূন্য মাইক্রো% অন্য কারো না। হোক সেটা আমার পছন্দের অথবা অপছন্দের, সেখানে তুই তো আমার পাখি অবসেশন, স্নেহময়। চৌধুরী নিবাসের সকল সদস্য ডাইনিং রুমে সকালের নাস্তা করছে। নাস্তার টেবিলে পিকনিক নীরবতা বিরাজমান। মাঝে মাঝে ইমন চৌধুরী ও ইমরান চৌধুরীর বিজনেস ও পলিটিক্স নিয়ে দুই একটা কথা বলছে নিজেদের মধ্যে। রিপন হুসাইন গম্ভীর মুখে নিজের নাস্তা শেষ করছে। আশেপাশে কি হচ্ছে এই নিয়ে তার কোনো মনোযোগ নেই। আরাম চৌধুরী রিপন হুসাইনের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। তিনি জানেন রিপন হুসাইন এখনো সকালের কথা নিয়েই পড়ে আছে। কিন্তু তিনি যে কিছুই ভুল বলেননি, রিপকে আটকানোর ক্ষমতা তাদের কারো কাছে নেই। তিনি ফারনাজের দিকে তাকান। তিনি চান না তার ফুলের মতো দিদিভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। কিন্তু রিপ, আরাম চৌধুরী হতাশার শ্বাস ফেলে নিজের খাওয়ার দিকে মনোযোগ দেন। প্রাপ্তি চৌধুরী, মনিকা চৌধুরীর সাথে হালিমা বেগমও সকলকে খাবার পরিবেশন করছেন। ডাইনিং টেবিলের মুখোমুখি বসে আছে রাজ ও নিশাদ। রাজের মনোযোগ পুরোপুরি খাবারের দিকে, যেন এখন খাওয়া ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। নিশাদ খাচ্ছে কম, রাজের দিকে তাকাচ্ছে বেশি। নিশাদ মুখে খাবার নিয়ে রাজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে গভীর ভাবনায় মগ্ন। রাজের মনে হচ্ছে কেউ তাকে গভীর মনোযোগ দিয়ে দেখছে। কিন্তু কে, কে তাকে দেখছে তা দেখার জন্য সামনের দিকে তাকাতেই তার দৃষ্টি গিয়ে পড়ে কাজল কালো একজোড়া চোখের উপর। রাজ কপালে ভাঁজ ফেলে মুখ মুচকে তাকিয়ে থাকে নিশাতের দিকে। নিশাত রাজের এমন দৃষ্টি দেখে থমথম খেয়ে যায়। নিশাত তড়িঘড়ি করে রাজের দিক থেকে চোখ সরিয়ে নেয়। রাজ নিশাতের হাবভাব দেখে মনে মনে বিড়বিড় করে বলে, স্ট্রেঞ্জ। আরিয়ান তোকে ফোন করেছিল রাজ? ছেলেটা কালকে এমন তাড়াহুড়ো করে চলে গেল ঢাকা। পৌঁছে মাকে একটা ফোন পর্যন্ত করার সময় পেল না। কি এমন ব্যস্ততা তার? কণিকা চৌধুরীর কথায় রাজ মায়ের দিকে তাকালো। রাজ মায়ের অভিযোগ শুনে মুচকি হেসে বলল, আম্মু ভাইয়া কালকে রাত 3টার দিকে ঢাকা গিয়ে পৌঁছায়। অনেক টায়ার্ড ছিল, আর অনেক রাতও হয়েছিল, তাই মনে হয় তোমাকে ফোন করে। ছেলেটা কি করছে কি খেয়েছে কিছুই জানি না। তোর ভাই আমাকে একটা ফোন করলে অন্তত তার মহামূল্যবান সময় নষ্ট হয়ে যেতে না? আমার কি তোদেরকে নিয়ে চিন্তা হয় না? কণিকা চৌধুরীর কথায় আরাম চৌধুরী বলে, চিন্তা করো না তুমি বৌমা, আমি আরিয়ানকে আচ্ছা করে বকে দিবনে। তুমি ঠান্ডা হও, আরিয়ানের অবশ্যই উচিত ছিল তোমাকে একটা ফোন করা। তুমি ভেবো না আমি কথা বললো আরিয়ান দাদুভাইয়ের সাথে। কণিকা চৌধুরী আরাম চৌধুরীর কথায় সায় জানায়। ফারনাজ এতক্ষণ যাবৎ সবার কথা শুনছিল, কিন্তু এই আরিয়ানটা আবার কে? তাকে তো সে দেখেনি। তাকে দেখবেই বা কিভাবে, সে তো ঢাকা। কিন্তু রিতিকা আপুর ভাইয়া, এই বাড়ির বড় ছেলে, সে কই? তাকে তো দেখেনি। তাকে নিয়ে এখন পর্যন্ত কেউ কিছুই বলছে না, কেন? সে কি বাসায় থাকে না? বাসায় না থাকলে কোথায় থাকে? আপনি, এই আপনি কোথায় হারিয়ে গেলে? ফারনাজ এতক্ষণ যাবৎ গভীর ভাবনায় মগ্ন ছিল। নিশাতের ডাকে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে।
ফারনাদ নিশাতের কথায় বিরক্ত হয়ে তাকে জাড়ি মেরে বলে, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? যখনই আমি কোনো কিছু নিয়ে ভাবনায় থাকি ঠিক তখনই কাবাব নিয়ে হাড্ডি হয়ে তুই ঢুকে পড়িস। কেন? প্রবলেম কি তোর? নিশাত ফারনাদের কথা শুনে ভেবাচেকা খেয়ে যায়। নিশাত ফারনাদের ডাক দেখে অবাক। মানে কি? আমি কিছু না করলেও সব দোষ আমার? বা নিশাত ফারনাদের দিকে আলাভোলা চেহারা বানিয়ে তাকিয়ে থাকে। ফারনাজ আরো কিছু বলতে নিবে কিন্তু নিশাতের মাসুম চেহারা দেখে আর কিছু না বলে নিজের খাওয়ায় মনোনিবেশ করে। আস্তে আস্তে সবাই নিজেদের খাওয়া শেষ করে যে যার কাজে চলে যায়। রিতিকা, ফারনাজ ও নিশাতকে সারা বাড়ি ঘুরিয়ে দেখায়, তারপর বাড়ির বাগানে তারা সবাই মিলে আড্ডা দেয়। বাড়ির মহিলারা দুপুরের খাবার তৈরি করার কাজে লেগে পড়ে। আজকে দুপুরে সবাই বাড়িতে লাঞ্চ করবে, তাই নানা রকম বাহারি খাবারের তালিকা রাখা হয়েছে আজ দুপুরে। ফারনাজ নিজের রাতের খাবার শেষ করে নিজের রুমে বসে পেপকিং করছে। এমন সময় প্রাপ্তি চৌধুরী রুমের দরজায় কড়া নাড়েন। ফারনাজ মন থেকে মনোযোগ সরিয়ে দরজার দিকে তাকায়। প্রাপ্তি চৌধুরীকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, কি মামুনি, ভিতরে আসে, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? প্রাপ্তি চৌধুরী মুচকি হেসে ভিতরে প্রবেশ করেন। তিনি বিছানায় গিয়ে বসেন। তার হাতে একটা লাল রঙের গহনার বাক্স। বাক্সটা তিনি বিছানায় রাখেন। ফারনাদ মুচকে তাকিয়ে থাকে লাল রঙের বাক্সটার দিকে। প্রাপ্তি চৌধুরী চোখের ইশারায় ফারনাজকে নিজের কাছে আসতে বলেন। ফারনাজ বাধ্য মেয়ের মতো প্রাপ্তি চৌধুরীর দিকে এগিয়ে যায়। প্রাপ্তি চৌধুরী ফারনাজের হাত ধরে বিছানায় তার পাশে বসায়। পাশে রাখা লাল রঙের বাক্সটা খুলে তার থেকে সোনার দুটো হাতের বালা বের করেন। ফারনাজ বালা দুটোর দিকে তাকিয়ে থাকে। প্রাপ্তি চৌধুরী ফারনাজের হাতে বালা দুটো সযত্নে পরিয়ে দেয়। ফারনাজ একবার নিজের হাতে বালা দুটোর দিকে আর একবার প্রাপ্তি চৌধুরীর দিকে তাকায়। ফারনাজের এমন করে তাকানো দেখে প্রাপ্তি চৌধুরী হাসি মুখে বলেন, এই বালা দুটো চৌধুরী বাড়ির ঐতিহ্য। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল যখন আমি এই বাড়িতে বউ হয়ে আসি। আর আজ তোকে আমি এই বালা দুটো দিলাম। আশা করি এই বালা দুটোর মর্যাদা তুই রাখবি। ফারনাজের কাছে বিষয়টা অদ্ভুত লাগছে। এই বালা দুটো যখন চৌধুরী বাড়ির ঐতিহ্য তাহলে তাকে কেন দেওয়া হলো এটা? ফারনাজ প্রাপ্তি চৌধুরীকে বলে, কিন্তু আমি কিভাবে এটা নিতে পারি মামুনি, এই বালা দুটো তো চৌধুরী বাড়ির ঐতিহ্য বহন করে। তাহলে আমি কিভাবে এটা নিব? এটা আমি তোকে ভালোবেসে দিচ্ছি। আর বালা দুটো তোর কাছে থাকলে এই বাড়ির ঐতিহ্য কমবে না বরং বাড়বে। কিন্তু মামুনি, কোনো কিন্তু না, তুই এই বালা দুটো না নিলে তোর মামুনি কষ্ট পাবে। তুই কি চাস তোর মামুনি কষ্ট পাক, বল? ফারনাজ মাথা নেড়ে না বোঝায়। প্রাপ্তি চৌধুরী ফারনাজের কপালে চুম্বন করে বলেন, এই তো আমার ভালো আম্মুটা। প্রাপ্তি চৌধুরী ফারনাজকে ঘুরতে বলে পা বাড়াল নিজের রুমের দিকে। ফারনাজ নিজের হাতের দিকে তাকিয়ে ভাবনায় পড়ে গেল তাকে কেন বালা দুটো দেওয়া হলো। ফারনাজের ভাবনার মধ্যে নিশাত ঘরে ঢুকে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। ফারনাজ বিরক্তি নিয়ে নিশাতের দিকে তাকালো। নিশাত ফারনাজের বিরক্তি ভরা মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, গুড নাইট, আম্মুনি। নিশাত নিজের কথা শেষ করে কাঁথা টেনে শুয়ে পড়ল। ফারনাজ বসা থেকে উঠে রুমের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে মুখের রাজ্যে পাড়ি জমাল। দেয়ালে টানানো যান্ত্রিক ঘড়ির কাঁটার টিকটিক শব্দ জানান দিচ্ছে রাত 2:30টার প্রহর চলছে। এটি একটি গভীর রাতের সময়, যখন সূর্য দিগন্তের নিচে থাকে এবং অন্ধকার পৃথিবীতে রাজত্ব করে। এমন সময় ফারনাজের ঘুম ভেঙে যায় পানির পিপাসায়। ফারনাজ বেড সাইড টেবিলে থাকা পানির বোতল হাতে নিয়ে দেখে পানি নেই তাতে। ফারনাজ আলসেমি নিয়ে বিছানা থেকে উঠে পানি আনতে নিচতলার দিকে পা বাড়ায়। টলমল পায়ে রুমের দরজা খুলে সিঁড়ির দিকে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। আঁধারে ঢাকা চৌধুরী নিবাস, রাতের অন্তিম প্রহরে বিকৃত নীরবতা বিরাজমান। ফারনাজ সাবধানে পা ফেলে কিচেনে এসে পৌঁছায়। কিচেনে রাখা পানির পাত্র থেকে পানি নিয়ে ফারনাজ নিজের পিপাসা মেটায়। ফারনাজ হামি দিয়ে আবার পা বাড়ায় 2 তলার দিকে নিজের রুমে। 2 তলা উঠে নিজের রুমের দিকে যাওয়ার সময় বাম দিকের করিডোরে কিছু একটা দেখতে পায়। ফারনাজের মনে হয় সে ভুল দেখছে। ভালো করে দেখার জন্য ফারনাজ নিজের চোখ খুলে ঘুম ঘুম ভাব কাটিয়ে বাম দিকের করিডোরের দিকে পা বাড়ায় কি আছে দেখার জন্য। ফারনাজ ভুলেই যায় রিতিকার বারণ। ফারনাজ বাম দিকের করিডোরের একটা রুমের ভিতর একজন ছায়া মানবকে দেখতে পায়। বাহিরের চাঁদের আলোয় ছায়ায় মানবটির হাত থেকে টুকটুক করে রক্ত পড়া দেখে ফারনাজ নিঃশ্বাস নিতে ভুলে যায়। ফারনাজ যেই না চিৎকার করতে যাবে তখনই পুরো শক্তপোক্ত
শক্তিশালী হাত তার মুখ চেপে ধরে। ফারনাদ অন্ধকারে আলো আঁধারের ছায়ায় ধূসর বর্ণের ঘন পল্লব বিশিষ্ট দুটো চোখ দেখতে পায়। ফারনাদ থমকে যায়। ধূসর বর্ণের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ফারনাদ জ্ঞান হারিয়ে ঢলে পড়ে ছায়া মানবকে বুকের উপর। সকালের সূর্য দিগন্ত ভেদ করে পৃথিবীকে আলোকিত করে তোলে। সকালের পরিবেশ শান্ত, স্নিগ্ধ এবং সতেজতা ভরপুর। চারিদিকে ভোরের আলো ফোটে, পাখিরা কিচিরমিচির শব্দ করে এবং মৃদু শীতল বাতাস বয়ে যায়। প্রকৃতির এই অপূর্ব রূপ মনকে শান্ত ও প্রশান্ত করে তোলে। চৌধুরী নিবাসেও সকালের এই স্নিগ্ধতা বিরাজমান। সকালের ফুরফুরে ঠান্ডা হাওয়া দক্ষিণ দিকের রুমের পর্দাগুলো এলোমেলো ভাবে উঠছে। বিছানায় এলোমেলো অবস্থায় ফারনাদ ঘুমিয়ে রয়েছে। ঘুমন্ত অবস্থায় ফারনাজকে খুবই স্নিগ্ধ লাগছে। সকালের মিষ্টি রোদ তার চোখ মুখে এসে পড়েছে। ফারনাজের নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘামের ফোঁটা রোদের কারণে মুক্তদানার মতো চিকচিক করছে। ফারনাজ পিটপিট করে চোখ খুলে তাকায়। সাধারণত ফারনাজের ঘুম থেকে উঠে 2-3 মিনিট কিছুই মনে করতে পারে না, তার মাথা হ্যাং হয়ে যায়। আস্তে আস্তে ফারনাজের কাল রাতের কথা মনে করতে থাকে। ফারনাজ তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। অস্থিরভাবে চারপাশ পর্যবেক্ষণ করে ফারনাজ যখন নিজেকে নিজের রুমে দেখতে পায়, ফারনাজ তখন অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? ফারনাজ বিড়বিড় করে বলতে থাকে। আমি এখানে কিভাবে আসলাম? আমি তো ওই রুমে ছিলাম, এখানে কেন আর কিভাবে? মাথা ব্যথা করছে। আমি তো নিচে যাই পানি খেতে। তারপর পানি খেয়ে যখন নিজের রুমে আসতে 2 তলায় উঠে তখন বাম দিকের করিডোরে একটা আবছা ছায়া দেখতে পাই। তারপর ছায়াটা কি সেটা দেখার জন্য বাম দিকের একটা রুমের ভিতর ঢুকি। সেখানে একজন ছায়া মানবকে দেখতে পাই। তার রক্তাক্ত হাত থেকে অঝোর ধারায় রক্ত পড়ছিল। যে না চিৎকার করতে যাবে তখনই একটা হাত আমার মুখ চেপে ধরে। তারপর তারপর উফ, মনে পড়ছে না কেন? ফারনাদ নিজের মাথা নিজে চেপে ধরে। সে কিছুতেই মনে করতে পারছে না তারপর কি হয়েছিল। ফারনাদ বিছানা থেকে নেমে সারা রুম ঘুরে অস্থির হয়ে পায়চারি করতে করতে বলে, আমার স্পষ্ট মনে আছে আমি জ্ঞান হারায়। কিন্তু তারপর কি হয়েছিল? আমি কিভাবে আমার রুমে এলাম? আমাকে আমার রুমে কে নিয়ে এসেছে? কে? ছায়া মানব? কে এই ছায়া মানব? ফারনাদ আবার চিন্তিত হয়ে বিছানায় বসে পড়ল। তার মাথা কাজ করছে না। সবকিছু এলোমেলো লাগছে। ফারনাদ মাথা নিচু করে আবার বিড়বিড় করল, কে এই ছায়া মানব? আমি কি তাকে চিনি, নাকি সে আমাকে চেনে? আমাকে নাই চিনলে আমাকে আমার রুমে কিভাবে নিয়ে আসো? আর বাড়ির ভিতরেই বা কিভাবে ঢুকলো? কিন্তু কিভাবে? ফারনাদ একটু থেমে আবার বলতে থাকে। ছায়া মানবের ধূসর বর্ণের চোখগুলো সো অ্যাট্রাক্টিভ। ফারনাজ, তুই এইগুলা কি বলতাছো? তোর মাথা পুরাই গেছে। তুই পাগল হইয়া গেছো ফারনাজ? এত ভাল লাগে না একটা কাজ করলে কেমন হয়? আমি আবার ওই রুমে যাই, গিয়ে দেখি কি এমন আছে এখানে। ফারনাজ নিজের কথা শেষ করে বসা থেকে উঠেতেই না রুম থেকে বের হতে যাবে তখনই রুমে প্রবেশ করে হালিমা বেগম। হালিমা বেগম ফারনাজকে উপর নিচ পরত করে বলেন, কি হয়েছে এমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? আর তোমার চেহারার এমন বেহাল অবস্থা কেন? রাতে ঘুমাওনি? ফারনাজ হালিমা বেগমের কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারছে না। তাই আমতা আমতা করে কিছু বলার আগেই হালিমা বেগম বলেন, নিশ্চয় সারা রাত দুই বোন গল্প করছো, সেজন্য ঠিকভাবে ঘুম হয় নাই তোমার? কি হলো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি ফারনাজ। আর নিশাত কই? ফারনাজ ফারনাজকে অন্যমনস্ক দেখে হালিমা বেগম মুচকে তাকিয়ে থাকেন। তিনি বুঝতে পারছেন কিছু তো একটা হয়েছে। কিন্তু কি? হালিমা বেগম ফারনাজের কাছে গিয়ে ফারনাজের শরীরে হাত রাখতেই ফারনাজ চমকে ওঠে। হালিমা বেগমকে দেখে ফারনাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, আসলে আম্মু তেমন কিছু না। নতুন জায়গা তো তাই ঘুরতে একটু প্রবলেম হচ্ছে। এই আর কি। হালিমা বেগম বুঝতে পারছে ফারনাজ তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। কিন্তু সেটা কি তিনি জানেন না। তিনি ফারনাজকে আবার জিজ্ঞেস করেন, কিছু কি হয়েছে তোমার? কোনো কিছু নিয়ে কি ভয়ে আছো? এই বাড়ির কেউ কি তোমাকে কিছু বলেছে? বললে আমাকে বলো। কার এত সাহস আমার মেয়েকে কিছু বলার? ফারনাজ হালিমা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে ভর্তি রেখে মুচকি হেসে মাকে আশ্বস্ত করে বলে, আমাকে কেউ কিছু বলেনি আম্মু। এই বাড়ির সবাই খুব ভালো আর আমাকে অনেক ভালোবাসে। আর কার এত সাহস তোমার মেয়েকে কিছু বলার? তাহলে কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? উফ,
ছাড়ো তো সেই সব কথা। আমার অনেক ক্ষুধা লাগছে আম্মু। চলো খাবো। হালিমা বেগম জানেন ফারনাজ তাকে সত্যি কথা বলছে না, তবুও ফারনাজকে আর না কেটে তিনি বলেন, আচ্ছা আর কিছু জিজ্ঞেস করছি না। ফ্রেশ হয়ে নিচে আসো, সবার সাথে নাস্তা করবে। ওকে আম্মু। হালিমা বেগম নিজের কথা শেষ করে নিচে চলে যান। ফারনাজ হালিমা বেগমের যাওয়ার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। ফারনাজের যে কোথাও যাওয়ার ছিল ফারনাজ সেটা বেমালুম ভুলে যায়। তবে কি তার জানা হলো না সত্যিটা? ঈশান দীপিকার রুমে বসে পেস্ট্রি খাচ্ছে আর ফোনে পানি ভিডিও দেখছে। দীপিকা তার মায়ের রুমে গেছে কি জানি আর্জেন্ট দরকারে। তাকে এখানে কখন বসাইয়া রাইখা গেছে এখনো আসার নাম নেই। ঈশান মনের সুখে খাচ্ছে। আসলে খাবার প্রিয় মানুষদের খাবার হলেই চলে, আর কিছু লাগে না। ঈশা তো তাদের মধ্যে একজন। এমন সময় রাজ দীপিকার কাছে নিজের ল্যাপটপ নিতে আসে। তার একটা আর্জেন্ট ফাইল রেডি করে আরিয়ান ভাইকে সাবমিট করতে হবে। দীপিকার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, তাই তার ল্যাপটপ নিয়ে এসেছে অ্যাসাইনমেন্ট করতে। এখনো দেওয়ার নাম নেই। তাই সে বাধ্য হয়ে সকাল সকাল দীপিকার রুমে এসেছে ল্যাপটপ নিতে। কিন্তু রুমে এসে দেখে বিছানায় পিছন ফিরে বসে আছে একজন মেয়ে। এটা যে দীপিকা না সে তার ব্যাকসাইড দেখেই বলে দিতে পারবে। কিন্তু কে? সাদা টপস পরা, উপরানো চুলগুলো এলোমেলো ভাবে পিঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিছন দিক তো তাই রাজ বুঝতে পারছে না কে। রাজ কুচকে বোঝার চেষ্টা করছে আসলে মেয়েটা দীপিকা না হলে কে। ঈশান কারো পায়ের আওয়াজ পেয়ে মনে করে দীপিকা এসেছে। ঈশান মুখে থাকা পেস্ট্রির টুকরা গিলে দীপিকাকে অভিযোগ করে, ও আপু এতক্ষণ কোথায় ছিলে? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। দেখ তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা করছে, আর আমি অর্ধেক শুকিয়েও গেছি। বলতে বলতে নিশাদ পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে নিশাদ থমকে যায়। এ তো মিস্টার ঝগড়ুটে, কিন্তু এখানে কি করছে? নিশাদ রাজের দিকে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। নিশাদকে দেখে রাজ আবার চোখের পলক ফেলতে ভুলে যায়। সাদা টপস পরা, এলোমেলো খোলা চুল, মুখে পেস্ট্রি লেগে আছে, পুরাই বাচ্চাদের মতো লাগছে রাজের কাছে নিশাদকে। রাজ এতক্ষণ যাবৎ নিশাদকে পর্যবেক্ষণ করছিল। কিন্তু নিশাতের এমন আবোল তাবোল কথা শুনে রাজের কুচকানো ভ্রু আরো কুচকে গেল। এই মেয়ে কি পাগল নাকি? বসে বসে কারো পা বাধা করে আপু। আর এই শুকিয়ে গেছে, সিরিয়াসলি একে দেখে কেউ বলবে যে এই শুকিয়ে গেছে? পাগল নাকি? অবশ্যই পাগল। পাগল ছাড়া এই রকম কথা কেউ বলতে পারে? আপনি কি কিছু বলবেন? নিশাতের কথায় রাজের ধ্যান ভাঙে। রাজ নিজেকে সামলে নিশাদকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? নিশাদ রাজের প্রশ্ন শুনে নিজ মনে বিড়বিড় করে, আজব ব্যাপারে, ব্যাটা কি আমার নাম জানার জন্য সকাল সকাল এখানে আসছে? কি জানি। নিশাদ নিজের মুখ হাসি হাসি করে রাজের প্রশ্নের প্রত্যুত্তর করে, ফারজানা হোসাইন নিশাদ। রাজ নিশাতের নাম নিজ মনে একবার, দুইবার, পরপর কয়েকবার বলে। রাজ আবার নিশাদকে জিজ্ঞেস করে, দীপিকা কোথায়? ওকে দেখছি না কেন? আর তুমি দীপিকার রুমে কি করো? ডাকাতি করি। ও আর কি বললে তুমি? ডাকাতি কর? নিশাদ ইনোসেন্ট ভাব নিয়ে বলে, জি। কি সব যাতা বলছো, পাগল নাকি? বললেই তো হয় বসে আছো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? কি দিয়ে? রাজের কথায় নিশাদ তেলে বেগুনে গলে উঠে বলে, দেখতেই যখন পারছেন বসে আছি, তাহলে গাধার মতো প্রশ্ন করছেন কেন? কি করছি? গাধা? এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে গাধা বলছো? গাধাকে গাধা বলবো না তো কি বলবো বানর? রাগে রাজের নাকের পাটা ফুলে উঠে। কত বড় সাহস এই দেরিচির মেয়ে তাকে গাধা বলে? আবার বানর বলছো তাকে? দা গ্রেট রাজবীর চৌধুরীকে। হাউফুল রাজ দাঁত কিরমির করে নিশাদকে বলে, এই মেয়ে, তুমি বাইয়ে, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? নিশাদ ভারী অবাক হয়ে জিজ্ঞেস করে, এ মা, এ কেমন মানুষ? কেন আপনি জানেন না আপনি কে? কি? রাজ আরও কিছু বলতে যাবে এমন সময় তার ফোন বেজে ওঠে। রাজ বিরক্ত হয়ে ট্রাউজারের পকেট থেকে ফোন বের করে। ফোনের স্ক্রিনে কলদাতার নাম দেখে তার চোখ মুখে বিরক্তির ভাব আরও বৃদ্ধি পেল। রাজ নিশাতের দিকে এক পলক তাকাল, যে তার দিকে শুধুই নজরে তাকিয়ে আছে। রাজ নিশাতের দিক থেকে চোখ সরিয়ে বাজতে থাকা ফোন রিসিভ করে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় আবার পিছনে ফিরে তাকায়। নিশাত কুচকে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ নিশাতকে কিশোর বলে, আই উইল সি ইউ। রাজ নিশাতকে কথাটা বলেই ফোনে কথা বলতে বলতে চলে যায়।
রাজ চলে যেতেই নিশাত রাজকে ব্যঙ্গ করে বলে, আই উইল সি ইউ। আমিও দেখুনে আপনি কি করতে পারেন মিস্টার ঝগড়ুটে। আপনি যদি ছেলেদের মধ্যে ঝগড়ুটে নাম্বার 1 হন তাহলে আমি মেয়েদের মধ্যে ঝগড়ুটে নাম্বার 1। নিশাত রাজের সাথে ঝগড়া করে মুখ লটকিয়ে বিছানায় বসে থাকল। কিন্তু নিশাত বেশিক্ষণ বেজার মুখে থাকতে পারল না। সামনে রাখা পেস্ট্রি দেখেই নিশাতের মুখে হাসি ফুটে উঠল। নিশাত রাজকে মাথা থেকে তেড়ে ফেলে পেস্ট্রির দিকে মনোযোগ দেয়। নিশাত সামনে থাকা এক পিচ পেস্ট্রির টুকরো মুখে ঢুকিয়ে তৃপ্তিতে 2 চোখ বুজে ফেলে পেস্ট্রির স্বাদ নেয়। দুনিয়ার বাকি সব কিছু তার কাছে করে সবার আগে তার প্রিয় খাবার। সকাল 8টা। চৌধুরী নিবাসের 2 কর্মী সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত সময় পার করছে। কণিকা চৌধুরী চায়ের পাতিল চুলা থেকে নামিয়ে প্রাপ্তি চৌধুরীকে জিজ্ঞেস করেন, আপা, আরও কিছু বানাতে হবে? বানাতে হলে বলো, 8টা তো বেজেই গেছে। কণিকা চৌধুরী প্রাপ্তি চৌধুরীর কোনো রেসপন্স না পেয়ে তার দিকে তাকিয়ে দেখলেন প্রাপ্তি চৌধুরী অন্যমনস্ক হয়ে কফি বানাচ্ছে। কণিকা চৌধুরী কপালে ভাঁজ ফেলে চিন্তিত হয়ে ভাবছেন, আপা কার জন্য কফি বানাচ্ছে? আমার যতদূর মনে করে এই বাড়িতে রিত, আরিয়ান, রাজ ছাড়া কেউ কফি খায় না। সবাই চা খেতেই অভ্যস্ত। আর রাজকে আমি সকালেই কফি দিয়ে এসেছি। তাহলে এটা কার জন্য? কণিকা চৌধুরী দেখেন উলানো কফি পাতিল থেকে পড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে প্রাপ্তি চৌধুরীকে সরিয়ে চুলার আঁচ কমিয়ে দেন। তিনি আতঙ্কিত গলায় প্রাপ্তি চৌধুরীকে বলেন, কি হয়েছে কি তোমার আপা? কি করতে যাচ্ছিলে তুমি? আমি যদি এখন এখানে না থাকতাম তাহলে কি দুর্ঘটনাই না ঘটে যেত? তুমি কি অসুস্থ আপা? প্রাপ্তি চৌধুরী কণিকা চৌধুরীর কথায় নিজের হুঁশ ফিরে পান। প্রাপ্তি চৌধুরী নিজেকে সামলিয়ে স্বাভাবিক করে কণিকা চৌধুরীকে বলেন, আমি ঠিক আছি ছোট। তুই শুধু শুধু চিন্তা করছিস। তুমি ঠিক আছো, দেখতেই পারছি তুমি কেমন ঠিক আছো। তুমি গিয়ে রেস্ট নেও। তোমাকে আর কোনো কিছু করতে হবে না। বাকিটা আমি আর তুই কি মিলে সামলাতে পারবো। উফ, ছোট, বললাম তো আমি ঠিক আছি। আমার কিছু হয় নাই। শর্ত আমাকে আমার কাজ করতে দে। তোমার কিছুই করতে হবে না। তুমি গিয়ে রেস্ট নাও তো। তোমাকে দেখে আমার ঠিক লাগছে না, আপা। এবার তুই বেশি বেশি করছিস ছোট। বললাম তো আমি ঠিক আছি। আচ্ছা, আচ্ছা, মানলাম তুমি ঠিক আছো। কিন্তু তুমি এই সময় কার জন্য কফি বানাচ্ছ? কণিকা চৌধুরী কথায় প্রাপ্তি চৌধুরী আকস্মিক থমকে গেলেন। চোখের কণায় জমা হলো হালকা পানি, তর্জনী আঙ্গুল দিয়ে মুছে নিলেন কণিকা চৌধুরীর অগোচরে। প্রাপ্তি চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে কফি চুলা থেকে নামিয়ে কাপে ঢালছেন। কণিকা চৌধুরী মুখ কুঁচকে তাকিয়ে থাকেন নিজের প্রশ্নের জবাবের আশায়। প্রাপ্তি চৌধুরী কফির কাপ হাতে নিয়ে কণিকা চৌধুরী প্রশ্নের প্রতি উত্তর করেন, রুদ্র এসেছে কাল রাতে, তার জন্যই কফি নিয়ে যাচ্ছি। কণিকা চৌধুরী আতঙ্কিত গলায় উচ্চারণ করলেন, কিন্তু হৃদের তো এত আগে আসার কথা না? তাহলে? আমি জানি না ছোট। রুদ্র কি করে? কেন করে? সেটা একমাত্র রুদ্র ছাড়া কেউ বলতে পারবে না। আমি কিচ্ছু জানি না। আমার ছেলেটা কি কখনো ঠিক হবে না ছোট? কণিকা চৌধুরী কি বলবেন তিনি বুঝতে পারছেন না। তিনিও তো জানেন না রিত ঠিক হবে কিনা। আদৌ এটা সম্ভব? কণিকা চৌধুরী প্রাপ্তি চৌধুরীকে সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করো না আপা, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দিবেন। প্রাপ্তি চৌধুরী কণিকা চৌধুরীর কথায় নিজের চোখের পানি মুছে কফি হাতে রান্নাঘর থেকে বের হতে নিলেই রান্নাঘরের বাহিরে হালিমা বেগমকে দেখে থমকে দাঁড়ালেন। অশ্রুসিক্ত নয়নে প্রাপ্তি চৌধুরী হালিমা বেগমের দিকে তাকিয়ে থাকেন। কণিকা চৌধুরী প্রাপ্তি চৌধুরীকে দাঁড়িয়ে পড়তে দেখে তিনিও পিছন ফিরে তাকান। তিনি হালিমা বেগমকে দেখে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু বলতে নিলেই হালিমা বেগম হাত উঠিয়ে কণিকা চৌধুরীকে থামিয়ে দেন। হালিমা বেগম প্রাপ্তি চৌধুরীর সামনাসামনি এসে দাঁড়ায়। হালিমা বেগম প্রাপ্তি চৌধুরীকে জিজ্ঞেস করেন, তুমি জানতে রিত ফিরে আসছে, তাহলে কেন মিথ্যা বলে আমাদেরকে আনালে আপা? তোমার কি চাও আমার মেয়ের জীবনটা বরবাদ করে দিতে? আজকে আমার মেয়ের জায়গায় যদি রিতিকা হতো তাহলে কি তুমি এটাই করতে আপা? না করতে পারতে না, কিন্তু আমি থাকতে তা কিছুতেই সম্ভব না আপা। আমি যতদিন বেঁচে আছি আমার মেয়ের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। আমরা আজই ফিরে যাব ঢাকায়। কণিকা চৌধুরী হালিমা বেগমকে বলেন, তুমি ভুল বুঝছো আমাকে হালিমা বেগম কণিকা চৌধুরীকে পুরো কথা শেষ করতে না দিয়ে তিনি বলেন, আমি ভুল বলছি, তোমরা বলনি রিত এই বাড়িতে থাকে না।
তোমাদের কথা বিশ্বাস করেই তো আমি আমার মেয়েকে নিয়ে এই চৌধুরী নিবাসে এসেছি। না হলে আমরা কখনো এই চৌধুরী নিবাসে পা ফেলতাম না। হালিমা বেগমের কথায় প্রাপ্তি চৌধুরী কফির কাপ পাশে রেখে হালিমা বেগমের হাতে হাত রেখে তাকে আশ্বস্ত করে বলেন, আমরা কেউ জানতাম না টুকটু ফিরে আসবে। এই 14 বছরে হাতে গোনা 3বার সে চৌধুরী নিবাসে এসেছে। আর ফারনাজকে আমরা কেউই দীপিকার চেয়ে কম ভালোবাসি না, বরং দীপিকার চেয়ে একটু বেশিই ভালোবাসি। আমরা কেউ চাই না ফারনাজের জীবন আবার সেই কালো অতীতে থেকে যাক। কিন্তু রে, ওকে কিভাবে আটকাবো? তুমি চিন্তা করো না হালিমা, এত বছর যখন কিছু হয়নি তো আশা করি এখনো কিছুই হবে না। প্রাপ্তি চৌধুরী কথায় কণিকা চৌধুরী উৎসাহে জানিয়ে বলেন, আপা, ঠিক বলছে কণিকা আপা, রিক মনে হয় সব কিছু ভুলে গেছো। না হলে এত বছরে রিক একবারের বন্ধু হলেও ফারনাজের কথা বলতো। হালিমা বেগম কণিকা চৌধুরী ও প্রাপ্তি চৌধুরীর কথায় আশ্বস্ত হতে পারলেন। তিনি মুগ্ধ গলায় বলেন, রিক শিশু ছিল না, 15 বছরের যুবক ছিল। তাহলে তোমরা কিভাবে বলতে পারো ও সব কিছু ভুলে গেছে? প্রাপ্তি চৌধুরী বলেন, ভুলে যাক বা না যাক, দুটো তো কিছু করছে না। আমরা শুধু ফারনাজের উপরের সামনে এইসব কথা বলবো না। যদি কিছু করে তখন কি হবে? কে কি করবে আম্মু? কার কি হয়েছে? ফারনাজের কথায় চমকে উঠে সবাই পিছনে তাকায়। হালিমা বেগম ফারনাজকে দেখে ভয় পেয়ে যায়। ফারনাজ কিছু শুনে ফেলেনি তো? হালিমা বেগম আতঙ্কিত চোখে ফারনাজের দিকে তাকিয়ে থাকে। ফারনাজ কপালে ভাঁজ ফেলে হালিমা বেগমের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে বোঝার চেষ্টা করছো? প্রাপ্তি চৌধুরী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজের চোখের পানি মুছে হালকা হাসার চেষ্টা করে ফারনাজকে বলেন, তেমন কিছু না আম্মু, তা তুমি কি বলতে এসেছিলে? প্রাপ্তি চৌধুরীর কথায় ফারনাজ পানির জগ দেখিয়ে বলে, আমি তো পানি নিতে এসেছিলাম, ডাইনিং টেবিলে পানি ছিল না। তুমি যাও, আমি পানি নিয়ে আসছি। ফারনাজ প্রাপ্তি চৌধুরীর কথা মতো রান্নাঘর থেকে চলে যায়। ফারনাজের যাওয়ার দিকে তাকিয়ে প্রাপ্তি চৌধুরী, কণিকা চৌধুরী, হালিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আর একটু হলে সর্বনাশ হয়ে যাচ্ছিল। ঘড়িতে সকাল 10টা বাজতেই চৌধুরী বাড়ির সামনে দেয়ালে টানানো যান্ত্রিক ঘড়িটা উচ্চ শব্দে বেজে উঠল। চৌধুরী বাড়ির সকল পুরুষ সদস্য নিজ নিজ কাজে বেরিয়ে গেছে অনেক আগেই। শুধু বাড়িতে রয়েছে মহিলারা। চৌধুরী বাড়ির ড্রয়িং রুম থেকে একটু পর পর ভেসে আসছে খিলখিল হাসির শব্দ। ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে ফারনাজ, নিশাত ও রিদিকা। তারা কথা বলছে কম, একটু পর পর একজন আরেকজনের কথা শুনে হা হি হি করতে করতে একে অপরের উপর ঢলে পড়ছে। রাজ ফর্মাল ড্রেস আপে গাড়ির চাবি হাতে ঘুরাতে ঘুরাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। ড্রয়িং রুম থেকে হাসির শব্দ শুনে মুখ মুচকে যায় তার। রাজ নিচে নেমে দেখে ফারনাজ, নিশাত, দীপিকা সবাই মিলে আড্ডা দিচ্ছে। রাজ এক নজর সবার দিকে তাকিয়ে সদর দরজার বিকল পা বাড়ায়। দীপিকা রাজকে দেখে তার মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায়। দীপিকা তড়িঘড়ি করে সোফা থেকে উঠে দৌড়ে গিয়ে রাজের সামনে দাঁড়ায়। রাজ দীপিকাকে নিজের সামনে দাঁড়িয়ে 32 দাঁত বের করে হাসতে দেখে দীপিকার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। রাজ দীপিকাকে বলে, সামনে থেকে সরে দাঁড়া শাকচুন্নি, আমার লেগ হচ্ছে। দীপিকা হিহি করে হাসতে হাসতে বলে, অবশ্যই যাবি, আগে বল আমাদের সবাইকে আজ বিকেলে মেলায় নিয়ে যাবি। আমি কেন তোদেরকে মেলায় নিয়ে যাব? আমার কি খাইয়া কোনো কাম নাই? রাজের কথা শুনে নিশাত ঠোঁট উল্টিয়ে ব্যাঙ্গিয়ে বিড়বিড় করল, এই মঙ্গল গ্রহের প্রাণী নাকি আমাদের মেলায় নিয়ে যাবে? না না নিশাত, এই বেটা মঙ্গল গ্রহের প্রাণী না, এই হলো ভগবতে নাম্বার 1। ফারনাজ, দীপিকা আর রাজের কাণ্ড দেখে দুইজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ফারনাজ নিশাতকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নিশাতের দিকে তাকিয়ে দেখে নিশাত নিলগ্নে বিড়বিড় করছে। ফারনাজ নিশাতকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কি বিড়বিড় করছিস? নিশাত হে 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 করে হেসে বলে, কিছু না আপনি। ফারনাজ নিশাতের কথা কোনো রেসপন্স না করে আবার দীপিকা আর রাজের দিকে তাকাল। তুই মেলায় নিয়ে যাবি নাকি যাবি না সেটা বল। দীপিকার কথায় রাজ বিরক্ত গলায় বলে, না, নিয়ে যাব না। দেখি তুই কি করতে পারছো। দেখবি আমি কি করি। দীপিকা নিজের কথা শেষ করে রাজের হাত থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটেছে যে রাজ বুঝতেই পারল না। রাজ দীপিকার থেকে গাড়ির চাবি নিতে গেলে দীপিকা দেয় না। চাবি নিয়ে দৌড় লাগায়। রাজও দীপিকার পিছন পিছন দৌড়ায়। রাজের এমনিতেই লেট হচ্ছে,
আবার রিদিকা যা শুরু করেছে তাতে তো আজকে তার যাওয়াই হবে না। পারনাজ ও নিশাদ রিদিকার কাঁদতে ভড়কে যায়। রাজ শেষমেশ রিদিকার সাথে না পেরে রিদিকার কথায় রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই মেলায় যেতে চাস তো? তাই হবে। তবে একটাই শর্ত, বিকাল 3টার দিকে আমি তোদেরকে নিয়ে যাব, কিন্তু তোদের যদি রেডি হতে দেরি হয় তো তোদেরকে আমি নিয়ে যাব না। রাজি? রাজের কথায় রিদিকা বিশ্ব জয় করার মতো হাসি দেয়। রিদিকা বলে, ওকে, ডান। ভালোভাবে ভেবে দেখ, বিকাল 3টার 1 মিনিট বেশি হলে আমি দাঁড়াবো না। ঠিক বিকাল 3টার দিকে রেডি হয়ে বাড়ির গেটে গিয়ে দাঁড়াবে। রাজি? জি আমরা রাজি। নিশাতের কথায় রাজ নিশাতের দিকে এক পলক তাকিয়ে আবার রিদিকার দিকে তাকালো। রিদিকাও নিশাতের কথায় সম্মত প্রকাশ করে বলে, আমরা রাজি। তাহলে তো ঠিক আছে, এখন আমার গাড়ির চাবি দে, মুইন আমার লেট হচ্ছে। রিদিকা রাজের কথায় মাথা নাড়িয়ে রাজকে গিয়ে চাবি দিয়ে দেয়। রাজ চাবি পেয়ে তড়িঘড়ি করে এখান থেকে কেটে পড়ে। না হলে এই শাকচুন্নিরা আবার তাকে দিয়ে কি না করায়। ইয়াহু, আমরা সবাই তাহলে আজ মেলায় যাচ্ছি। পারনাজ ও নিশাদ রিদিকার কথায় মাথা নাড়িয়ে বোঝায় যে তারাও যাচ্ছে মেলায়। পারনাজ হাসতে হাসতে বলে, তুমি পারো রিদিকা, আপু কি সুন্দর কায়দা করে রাজ ভাইয়াকে মেলায় যাওয়ার জন্য রাজি করিয়ে ফেললে। দারুণ। পারনাজের কথা শুনে রিদিকা একটু ভাব নিয়ে বলে, ধন্যবাদ, ধন্যবাদ, মাই ডিয়ার ফ্যান্স। রিদিকার কথায় নিশাত ও পারনাজ ও ও করে হাসিতে মেতে ওঠে। রিদিকাও তাদের সাথে যোগ দেয়। রুমের চারিদিকে শুনশান নীরবতা। নীরবতার মধ্যে খালি গায়ে প্রসাব করছে আবিয়ান চৌধুরী পুকুরে। রুমের মধ্যে আলো আধারের খেলা চলছে। রুমের ভিতরে থেকে বোঝার উপায় নেই এখন রাত না দিন। চৌধুরী নিবাসের পুরো একটা বড় এরিয়া জুড়ে আবিয়ান চৌধুরী পুকুরীদের রাজত্ব। রুমের চারপাশের দেয়াল কালো রঙের রঙিন। কালো রং ছাড়া অন্য কোনো রঙের ছোঁয়া নেই পুকুরীদের রাজত্বে। ডাম্বেল, বারবেল, কেটলবেল, ট্রেডমিল, সাইক্লিং মেশিন, পুশ আপ বার, হ্যান্ড ব্রিক, ফ্লোর ম্যাট, ফিটনেস ট্র্যাকার ইত্যাদি সরঞ্জামে ভরপুর। ব্রিক পুশ আপ শেষ করে ডেস্ক থেকে পানির বোতল নিয়ে পানি পান করতে করতে টিকটুকের বাহিরে খোলা টেরাসে গিয়ে দাঁড়ায়। হৃদের শরীর থেকে দরদরিয়ে ঘাম ঝরছে। ঠিক করা পেশিবহুল হাত, পেটানো শরীর যে কোনো রমণীকে ঘায়েল করার জন্য যথেষ্ট। বিশেষ করে তার ধূসর বর্ণের চোখগুলো যেন সংশোধন করার ক্ষমতা রাখে। আগুনের মতো তীব্র তার দৃষ্টি। অতিরিক্ত ফর্সা গায়ে ঘামের বিন্দু বিন্দু ফোঁটাগুলো দিনের আলোয় চকচক করছে। দিন তার শিকলি চুলগুলো হাতের সাহায্যে পিছনে ঠেলে দেয়। দুই হাত ট্রাউজারের পকেটে ভরে মুখ ভরে শ্বাস টানে। হঠাৎ করে হৃদের চোখে মুখে হিংস্রতার ছাপ ফুটে ওঠে। হৃদ চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করে, কিন্তু প্রতিবারের মতো সে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়। হৃদ টেরাসের দেয়ালে শরীরের সর্বশক্তি দিয়ে ঘুষি মারে। টেরাসের দেয়ালে সঙ্গে সঙ্গে ফাটল করে। হৃদের হাত থেকে টুকটুক করে রক্ত ঝরছে। কিন্তু হৃদের সেই দিকে কোনো খেয়াল নেই। সে ব্যস্ত তার রাগ মেটাতে। হৃদ পরপর আরও কয়েকবার দেয়ালে ঘুষি মারে। হৃদ নিজেকে সামলে দেয়ালে দুই হাতে ভর দিয়ে দাঁড়িয়ে রুদ্ধ গলায় বলে, অনেক টাইম দিয়েছি তোকে পাখি। এবার নিজেকে প্রস্তুত কর আমার হওয়ার জন্য। এবার সময় এসেছে আমার জিনিস আমার করে নেবার। আই নিড ইউ পাখি, অ্যাট এনি কষ্ট তোকে আমার চাই পাখি। আমার এই বিষাক্ত জীবনে তুই আমার বিষ নিরাময়ের একমাত্র ঔষধ। আই নিড ইউ বাই ফর বাই হয়। দুপুরের খাবার শেষে সবাই যে যার রুমে রেস্ট করতে চলে গেল। পারনাজ বাগানে গিয়ে স্বস্তির শ্বাস নিল। মুক্ত বাতাসে শ্বাস নিয়ে নিজেকে কেমন মুক্ত মুক্ত লাগছে। সূর্যের আলো পাতার ফাঁকা দিয়ে একদম সোনালি ছায়া ফেলছিল বাগানের ভেজা ঘাসে। চারদিকে নানা রকম দেশি বিদেশি ফুলের সমাহার। চারপাশে মিষ্টি কুকুর পাখির ডাক। দূরে কোথাও একটা ফোয়ারার শব্দ। পারনাজ প্রথমবারের মতো এসেছে এই চৌধুরী নিবাসের বাগানে। মনটা একটু শান্ত করতে এসেছে পারনাজ। দূরে কোথাও হয়তো একটা ফোয়ারা রয়েছে, যার শব্দ পাওয়া যাচ্ছে। বাড়ির ভিতরে ফোয়ারা রয়েছে কেমন জানি ব্যাপারটা, বা টিউনি। কুকুরটা নিঃশব্দ, যেন পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেছে। মাথার উপর রোদটা তীক্ষ্ণ হলেও বাগানের ভেতর ছায়া পড়া গাছগুলোর নিচে বাতাসটা ঠান্ডা। সেই ছায়ার পথ ধরে ধীর পায়ে হেঁটে আসছে পারনাজ। তার গায়ে সবুজ কুর্তি, ঠিক পাটের নরম সবুজ, যা এই গ্রীষ্ম দুপুরে বাগানের সবুজ পাতার সঙ্গে মিশে গিয়ে চোখে পড়ে না হবে করে। সাদা ওড়নাটা হালকা, যেন বাতাসে ভেসে আসা কোনো গল্প, যা ছুঁয়ে যায় কিন্তু ধরা দেয় না।
পায়ে সাদা কালো মিশ্রণের মতো, তার পায়ের ছোঁয়ায় মাটি করে ওঠে। ফার্নান্ডের প্রতিটি পদক্ষেপ তীর, কিন্তু দৃঢ়, যেন সে শুধু বাগানের মধ্য দিয়ে হাঁটছে না, বরং নিজের ভিতরের কোনো অজানা পথ পেরিয়ে যাচ্ছে। রোদ তার চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে বাগানের গাছগাছালি ফাঁকফোকর দিয়ে, নাকের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে এক ফোঁটা ঘাম, যা চকচক করছে দুপুরের রোদের সোনালি আলোয়। ফার্নান্ডের চোখে নেই কোনো তারা, নেই কোনো ক্লান্তি। আছে শুধু এক অপার প্রশান্তি, যা দুপুরের নিস্তব্ধতাকে যেন আরো গভীর করে তোলে। পাখিরা থেমে গেছে, পাতা নড়ে না, কেবল ফার্নান্ডের চুল উড়ে উড়ে ছুঁয়ে যাচ্ছে হালকা হাওয়ায়। তাকে দেখে মনে হয়, এ বাগান, এ রোদ, এ দুপুর, সবই যেন তার জন্য অপেক্ষা করছিল। এই এক ক্ষণিকের দৃশ্য, অথচ মনে হয় চিরদিনের মতো মনে গেঁথে থাকবে। ফার্নাজ হাঁটতে হাঁটতে বাগানের শেষ প্রান্তে চলে আসে। ফার্নাজ খেয়াল করে বাগানের শেষ প্রান্তে একটা সরু রাস্তা। রাস্তাটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। ফার্নাজের কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হয়, এত বড় চৌধুরী নিবাসের পিছন দিকে ঘন জঙ্গল কেন? কি এমন আছে এই জঙ্গলে? আর এই রাস্তাটাই বা কোথায় গিয়ে শেষ হয়েছে? ফার্নাজের মসৃণ কপালে চিন্তার ভাঁজ পড়ল। ফার্নাজ অন্যমনস্ক হয়ে ধীরে ধীরে হেঁটে এগিয়ে যায় রাস্তাটার দিকে। ফার্নাজ মনে মনে বলে, অদ্ভুত বাড়ির পিছনে এমন সরু রাস্তা কেন? রাস্তাটা জঙ্গলের দিকে যাচ্ছে দেখছি। কেউ কি প্রকৃত যায় এই পথে? কি এমন আছে জঙ্গলে? আর কে বা জঙ্গলে যায়? এই বাড়ির কেউ কিন্তু কেন? ফার্নাজ নিজ ভাবনায় এতটা বিভোর ছিল যে তার আশেপাশে কোনো খেয়াল নেই। ফার্নাজের নজর ছিল না রাস্তায়। তখনই আচমকা ধা! ফার্নাজ নিচে পড়ে যায়। নিচে পড়ে ফার্নাজের জামাকাপড় কাদায় মাখামাখি অবস্থা। ফার্নাজের কান্না পেল। তার সাথেই কেন এমন হয়? ফার্নাজের মনে হচ্ছে সে একটা পাথরের সাথে ধাক্কা খেয়েছে। ফার্নাজ নিজেকে সামলে নিচে থেকে উঠে দাঁড়িয়ে কিসের সাথে ধাক্কা লেগেছে তা দেখার জন্য সামনে তাকাতেই থমকে গেল সে। সামনে অতিরিক্ত ফর্সা হলিউডের হিরো মতো একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। চোখগুলো ঘন কালো পল্লব বিশিষ্ট ধূসর বর্ণের। ঠোঁটগুলো গোলাপি। উচ্চতায় 6 ফুট 3 ইঞ্চির মতো। পরনে কালো ট্রাউজার ও কালো হুডি। ফার্নাজ অপলকভাবে তাকিয়ে আছে সামনের ব্যক্তির দিকে। চোখের পলক ফেলতে ভুলে যায় ফার্নাজ। অন্যদিকে হৃদ একটু পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ট্রাউজারের পকেটে 2 হাত রেখে গম্ভীর চোখে তাকালো সামনে দাঁড়ানো মেয়েটার দিকে। হৃদ কপাল কুঁচকে তাকিয়ে থাকে নিজের দিকে অপলক তাকিয়ে থাকা মেয়েটার দিকে। হৃদ গম্ভীর অথচ খুবই শান্ত কণ্ঠে বলে, আর ইউস্টুপি তুমি চোখে দেখে হাঁটো না? রাস্তা কি তোমার ব্যক্তিগত প্রপার্টি নাকি? হৃদের কথায় ফার্নাজের ধ্যান ভাঙবে। হৃদের এমন শান্ত কণ্ঠে করা সুর, চোখে তীব্র ঝাঁজ দেখে ফার্নাজ এক মুহূর্ত চুপ করে গেল। এমন রুক্ষ ব্যবহার সে আশা করেনি। মানছি ভুলটা আমার, তাই বলে এইভাবে কথা বলবে লোকটা? তারপর একটু মাথা চুলকে বলল ফার্নাজ, সরি আমি খেয়াল করিনি। আপনারও তো চোখ রাস্তার দিকে থাকা উচিত ছিল, তাই না? হৃদ চোখ মুচকে তাকালো, ঠোঁটে হালকা বিদ্রুপাত্মক হাসি নিয়ে বলে, ওয়াও! নিজের দোষ স্বীকার করার বদলে এখন তো আমাকে শেখাবে? বেশ, শুরুটা দারুণ হচ্ছে। ফার্নাজ এবার আর চুপ থাকলো না, হৃদের প্রতি বিরক্তি প্রকাশ করে বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। আমি সরি বললাম তো। ভুল তো একার আমার না, ভুল আপনারও আছে, আর আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিই। হৃদ এবার এক ধাপ এগিয়ে এল। চোখ সরাসরি ফার্নাজের চোখে রেখে গম্ভীর কণ্ঠে বলল, তুমি যে ধরনের মানুষ, তারা নিজের ভুল ঢাকতে সবসময় ভাষা খরচ করে। আমি কথা নয়, ভদ্রতা দেখতে চাই, যেটা তোমার মধ্যে খুব কম। ফার্নাজ এতক্ষণে রীতিমতো বিরক্ত। তবে সে কণ্ঠস্বর ঠান্ডা রাখল, কিন্তু চোখে স্পষ্ট তেজ। ফার্নাজ বিরক্তি নিয়ে বলল, আপনার ভদ্রতা এত স্পেশাল হলে সেটা কোথায় রাখলেন? ব্যাগে করে এনেছেন? হৃদ হালকা হেসে উঠল। না, সেটা হাসি না, যেন ফার্নাজের কথা তাকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি, বরং মজা পেয়েছে ফার্নাজের কথায়। হৃদ মাথা নাড়ল, একটা ঠান্ডা হাসি হেসে বলল, আমি অহেতুক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না। আর তুমি তো সেই হেলাফেলা করা মানুষদের মধ্যেই পড়ে গেছো প্রথমেই। ফার্নাজ বিরক্ত হলেও কিছু একটা বলার আগেই হৃদ পাশ কাটিয়ে এগিয়ে গেল, কিন্তু যেতে যেতে থেমে পিছন ফিরে এক ঝলক তাকালো। চোখে পড়ল ফার্নাজ এখনো দাঁড়িয়ে আছে, চোখে মিশ্র বিস্ময় আর বিরক্তি। হৃদ ফার্নাজের দিকে তাকিয়ে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নিজের গন্তব্যে এগিয়ে গেল।
পারনাজ মেরে তাকিয়ে থাকলো হৃদের গমন পথে। মানে এই উগান্ডার পাবলিক তাকে অপমান করে চলে গেল আর সে কিছুই বলতে পারল না। পারনাজ হঠাৎ নিজের বাহুতে ব্যথা অনুভব করল। পারনাজ নিজের বাহু বলতে বলতে বিড়বিড় করে, এটা মানুষ নাকি বান্দর ভাই? উফ, ব্যথা করছে জায়গাটা, ব্যাটা ফাজিল, তুই জীবনে বউ পাবি না। তুই চিরকুমার থাকবি। দেখিস তোর বউ আরেক ব্যাটা নিয়ে বাইগা যাইব। এই আমি দুহাত তুলে দোয়া করলাম। ব্যাটা কবিস আমার মতো নিষ্পাপ মেয়েকে অপমান করা। আল্লাহ তুমি এর বিচার কর। পারনাজ হাত নামিয়ে কপাল কুঁচকে নিজে নিজে বলে, যাই বলিস না কেন পারনাজ, ব্যাটা কিন্তু হেব্বি হ্যান্ডসাম আছে। পুরাই হলিউড সিনেমার হিরো। ছি ছি, পারনাজ তুই এইগুলা কি কথাছস? যে তোরে অপমান কইরা গেছে তার প্রতি তুই ক্রাশ খাইছস পারনাজ, ছি ছি। পারনাজের কথা বলার মধ্যেই পিছন থেকে কেউ তার কাঁধে হাত রাখে। পারনাজ থমকে গেল। কে হতে পারে? এই ঘর পুকুরে এখানে তো কারো থাকার কথা না। তাহলে কে? না তো নিষাক্ত বলে পুকুরের দিকে বাগানে থাকে। আর যারা চোখ খোলা রেখে পুকুরে বাগানে আসে তাদের ঘরে। তাহলে কি? পারনাজের শরীর দিয়ে ভয়ের শীতল শিহরণ হয়ে যায়। পারনাজ আইতুল কুরসি পাঠ করতে করতে পিছন ফিরে তাকায়। পিছনে ফিরে পারনাজের ভিতরে প্রাণ আসে। পারনাজ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে বলে, দীপিকা আপু তুমি কখন এলে? দীপিকা ফোনে কথা বলতে বলতে রুমের বারান্দায় এসে দাঁড়ায়। তার রুমের বারান্দা থেকে বাড়ির পিছনে বাগান স্পষ্ট দেখা যায়। তখনই দীপিকার চোখ পড়ে হৃদার পারনাজের উপর। দীপিকা ভয় পেয়ে যায়। তার হাত পা ভয় ঠান্ডা হয়ে যায়। হাত থেকে মোবাইল পড়ে যায়। দীপিকা নিজের বারান্দায় থেকে লক্ষ্য করছিল হৃদার পারনাজ একে অপরের সাথে কথা বলছে। দীপিকা ভয় পায় যদি পারনাজকে তার ভাই সবকিছু বলে দেয়, তখন কি হবে? উফ, আর ভাবতে পারছে না দীপিকা। তাই তো তাড়াতাড়ি করে বাগানে এসেছে সে। কিন্তু দীপিকা নিচে এসে হৃদের কোনো অস্তিত্ব খুঁজে পেল না। ভাইউ কোথায় গেল? আর ভাইউ কি পারনাজকে বলে দিয়েছে সবকিছু? সর্বনাশ। পারনাজ দীপিকার চিন্তিত চেহারার দিকে তাকিয়ে বোকা বনে যায়। সে না হয় ভূতের ভয় পেয়েছিল, কিন্তু দীপিকা আপুর কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে কোনো কিছু নিয়ে বেচারি প্রচুর ভয় পেয়েছে। আবার আমার কথার জবাবও দিল না। পারনাজ আবার দীপিকাকে জিজ্ঞেস করে, দীপিকা আপু তুমি ঠিক আছো তো? দীপিকা পারনাজের কথায় কিছু ভাবনা থেকে বের হয়। পারনাজের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসি দেয়। পারনাজ মুচকে তাকিয়ে থাকে দীপিকার দিকে। দীপিকা কিছু বলেছে কিনা জানার জন্য মুখে হাসি টেনে পারনাজকে বলে, ভাই তোমাকে কি বলেছে পারনাজ? পারনাজ ভাবে, আমাকে তো কেউ কিছু বলে নাই। আর দীপিকা আপু ভাইটা আবার কে? আমি তো দেখিনি তাকে। পারনাজ দীপিকাকে জিজ্ঞেস করে, তুমি কার কথা বলছো আপু? আমি বুঝতে পারছি না। দীপিকার কপালে ভাঁজ পড়ল। এতক্ষণ যাবৎ তারা দুইজন একে অপরের সাথে কথা বলল, আর এখন বলছে চিনে না ভাইকে আতঙ্ক। দীপিকা বলে, আরে তুমি এতক্ষণ যাবৎ যার সাথে কথা বলছিলে সে তো আমার ভাই। এই চৌধুরী বাড়ির বড় ছেলে আবিয়ান চৌধুরী নুপুরি। ও হ্যাঁ, কি বললে তুমি দীপিকা আপু? দীপিকার কথা শুনে পারনাজ তো খেয়ে গেল। তার মানে এতক্ষণ যাবৎ যাকে সে অভিশাপ দিল সে আর কেউ না, দীপিকা আপুর বড় ভাই। এই বাড়ির বড় ছেলে। উফ, কেন 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 বারবার আমার সাথেই কেন এমন হয়? পারনাজ মেরে দাঁড়িয়ে থাকল। দীপিকা পারনাজের এমন রিয়েকশনের মানে বুঝতে পারছে না। ভাইউ কি কিছু বলেছে নাকি বলেনি? দীপিকা আবার বলল পারনাজকে, কি হয়েছে তোমার? ভাইউ কি তোমাকে কিছু বলেছে? পারনাজ দীপিকার দিকে তাকায়। যে অধীর আগ্রহে পারনাজের দিকে তাকিয়ে আছে জবাবের আশায়। পারনাজ বোকা বোকা হাসি দিয়ে দীপিকাকে বলে, তেমন কিছু না তো আপু, আমরা জাস্ট পরিচিত হচ্ছিলাম। দীপিকা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, সত্যি তো? পারনাজ মাথা নাড়িয়ে বলে যে সে সত্যি কথা বলছে। দীপিকা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ও আর একটু হলে আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। পারনাজ উল্টো দিকে ঘুরে স্বস্তির শ্বাস নিল। দীপিকা আপু যদি জানতে পারে এই উগান্ডার পাবলিকে সে কথা শুনিয়েছে তো? খুব ভাল লাগে। না না, পারনাজ এটা হতে দেওয়া যাবে না। দীপিকা আপু চলো, রেডি হবে না? দিনটা তো প্রায় বেজেই যাবে। তাড়াতাড়ি রেডি হতে হবে, দেরি হলে কিন্তু রাত ভাইয়া আমাদের মেলায় নিয়ে যাবে না। পারনাজের কথায় দীপিকার হুঁশ ফিরে। তাই তো ওই ব্যাটা রাজ তো তাদেরকে মেলায় নিয়ে যাওয়ার জন্য আবার শর্ত দিয়েছিল। এখন কয়টা বাজে?
তাড়াতাড়ি রেডি হতে হবে, না হলে আজকে আর মেলায় যাওয়া হবে না। রিদিকা ফার্নাজের হাত ধরে বাগান থেকে টেনে নিয়ে যেতে যেতে বলল, তাড়াতাড়ি চল, ওই ফাজিল আসার আগে আমরা রেডি হয়ে যাই। আব্বু আসতে পড়ে যাবো তো। কিন্তু কে শুনে কার কথা? রিদিকা ফার্নাজকে টেনেই চৌধুরী নিবাসের ভিতরে প্রবেশ করে। পরন্ত বিকেল, সূর্যটা তখন পশ্চিম আকাশের কিনারায় গড়িয়ে পড়ছে ধীরে ধীরে, যেন ক্লান্ত কোনো চিত্রশিল্পী তার শেষ তুলির আছড়ে রং ছড়িয়ে দিচ্ছে গ্রাম বাংলার ক্যানভাসে। চৌধুরী নিবাসের সামনে দাঁড়িয়ে আছে রাজ। নিজের বাড়ির সামনেই, নিজের জায়গায়, তবু দাঁড়িয়ে যেন একটু দূরে, যেন নিজেকেই দেখছে বাইরে থেকে। অডিকিউ আর সাদা রঙের গাড়িটায় হেলান দিয়ে রাজ অপেক্ষা করছে। গায়ে হালকা মেরুন রঙের শার্ট, মাথার চুলগুলো রোদে হালকা চকচক করছে, আর চোখের দৃষ্টিতে পুরনো চেনা নীরবতা, যেটা সে খুব যত্ন করে লুকিয়ে রাখে বাকিদের থেকে। রাজ বারবার হাত ঘড়ি দেখছে, বিরক্তিতে তার কপালে ভাঁজ পড়ে। সেই কখন থেকে অপেক্ষা করছে, কিন্তু ব্যক্তিগুলোর কোনো খবর নাই আসার। বলছিলাম বিকাল 3টার কথা, আর এখন 3টা 20 বাজতে চলল। এখনো মহারানীদের সাজা কমপ্লিট হয় নাই। আমি বুঝি না ভাই, মেয়েদের এত আটা ময়দা মেখে ভূত সাজার দরকারটা কি? রাজের ভাবনার মাঝেই রিদিকা ফার্নাজ এসে থাকে। ফার্নাজ নীল রঙের গাউন পরেছে, সাথে হিজাব আর হালকা মেকআপ। ফার্নাজকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছে। রিদিকা গোলাপি রঙের সেলোয়ার কামিজ পরেছে, আর চুলগুলো খোলা আর মুখে হালকা মেকআপ। দেখতে খুবই মিষ্টি লাগছে। রাজ ফার্নাজ ও রিদিকাকে দেখে মুচকি হাসি দেয়। রিদিকার কাছে গিয়ে রিদিকার মাথায় গাঁটা মেরে বলে, ওই পেতনি বাড়ির সব আটা ময়দা তো তুই মুখে মাইখা লাইচোছ, সেই জন্য তো বলি দেশে এত আটার সংকট দেখা দিছে কেন? তুই দিন দিন যে পরিমাণ আটা ময়দা মাখতাছোছ, তাতে তো দেশে খাদ্য সংকট দেখা দিব। মানুষ না খাইতে পাইয়া মারা যাইব। তোরে তো বাংলাদেশ রাখা যাইব না, তুই তো দেশদ্রোহী পেতনি। রিদিকার চেহারা রাগে লাল বর্ণ ধারণ করছে। সে পারে না রাজকে কাঁচা চাবাইয়া খাইয়া লাইত। রিদিকার আগে রাজের পিঠে ধুম করে কিল মারে। একটা না, পরপর কয়েকটা। ফার্নাজের চোখ চরক গাছ। সে বুঝতে পারছে না এরকম পরিস্থিতিতে ঠিক কি করা উচিত। এই দুটো রাস্তার মাঝখানে কি শুরু করছে? কেউ দেখলে কি ভাববে? দামড়া দামড়া ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে। তাতে তো এই বাড়ির মান-সম্মান কিছুই থাকবো না। না, আমারই এই দুটো বাঁদরকে থামাতে হবে। না হলে আজ আর মেলায় যাওয়া হবে না। ফার্নাজ গিয়ে রাজকে ছাড়িয়ে দীপিকাকে টেনে সাইডে নিয়ে আসে। ছাড় ফার্নাজ, আজ এই পেটনাকে একটা শিক্ষা দিয়েই তবেই শান্ত হব আমি। কত বড় সাহস আমারে কয় আমি নাকি মুখে আটা ময়দা মাখছি? কত বড় সাহস এই পেটনার? ভাবলি? আব্বু, তুমি আগে শান্ত হও। ভাইয়া জাস্ট মজা করছে তোমার সাথে, তাই না ভাইয়া? রাজ নিজের চুল ঠিক করে ফার্নাজকে বলে, কি যে বলো তুমি ফার্নাজ, আমি কেন মজা করতে যাব? দীপিকা আমার বিয়াই লাগে নাকি? পেটনিরে পেটনি কইছি, তাতে আমার দোষ কই? ওই যদি পেটনি না হয় তো ওর এত লাগে কেন? আর বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার অধিকার আছে। দীপিকা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, ওরে আমার সচেতন নাগরিক রে, তুই আগে নিজের চেহারা আয়নায় গিয়া দেখ, বাদুরের মতো চেহারা নিয়ে আমারে বলতে আইছে ছাগল কোথাকার। রাজ শার্টের কলার ঝাঁকিয়ে ভাব নিয়ে বলে, এই এই একদম বাজে কথা বলবি না পেটনি। আমার মতো হ্যান্ডসাম ছেলে এই চট্টগ্রামে একটাও খুঁজে পাবি না। এ এ এ, আইছে আমার হ্যান্ডসাম চেহারার নাই হক, নাম রাখছে আব্দুল হক। পুরাই হিরো আলম। ফার্নাজ নিজের মাথায় নিজে থাপ্পড় মারে। এই দুটোকে আমার পক্ষে সামলানো অসম্ভব। না না আব্বু, এ তো বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষের লক্ষণ। ফার্নাজ, রিদিকা, রাজ পিছনে ফিরে তাকাল। নিশাত হাসি হাসি মুখে কথাটা বলে দাঁড়িয়ে আছে। ফার্নাজ মাথায় হাত দিয়ে বলে, এরই কমতি ছিল, আপনি কি ঢালার জন্য? রাজ কম্পনে চেহারা নিয়ে তাকিয়ে আছে নিশাতের হাসি হাসি মুখের দিকে। সাদা রঙের চুড়িদার পরিহিত নিশাতকে অপরূপ সুন্দর লাগছে। চুলগুলো পিঠে রাখা, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। নিশাত রিদিকার পাশে এসে দাঁড়িয়ে রাজকে বলে, বাংলা সিনেমার ভিলেন তো আপনার থেকে ভালো দেখতে রাজ ভাইয়া, তাই না রিদিকা আপু? নিশাত কথাটা বলেই রিদিকার দিকে তাকিয়ে চোখ টিপ মারে। রিদিকাও কম কিসে, সেও নিশাতের সাথে হাই ফাই করে নেয়। তারপর রাজের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। রাজ বুঝতে পারে না এই মেয়েটা প্রবলেম কি, যখনই তার সাথে দেখা হয় তখনই তার পিছনে লেগে থাকে সারাক্ষণ। অদ্ভুত।
পান্নাজ পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে রাজকে গিয়ে বলল, ভাইয়া প্লিজ এবার থামুন, দেখুন 3:30 বেজে গেছে, আমাদের জন্য তো আর বেলা অপেক্ষা করবে না, তাই না বলুন? রাজ ফার্নান্ডের কথায় সায় জানিয়ে রিবিকাকে বলে, ওই দেখনি চল। কথাটা বলে রাজ আর চোখে নিশাতের দিকে তাকিয়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে। ফার্নান্ড স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক বাবা, বাঁচা গেল। রিবিকা গিয়ে ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়ে। ফার্নান্ড ও নিশাত গাড়ির পিছনে গিয়ে বসে। সবাই গাড়িতে গিয়ে বসলে রাজ গাড়ি স্টার্ট দেয় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। বিকেলের আলোয় ঝলমল করে উঠেছে মেলার মাঠ। বাতাসে ভেসে বেড়াচ্ছে ফুচকার টকঝাল গন্ধ আর নাগরদোলার কেচর কেচর শব্দ এবং মানুষের কোলাহল শোনা যায়। বিকেলের সোনালি রোদ যখন গাছেদের পাতায় সোনার আঁচড় ফেলছিল, তখন থেকেই মেলার বিভিন্ন স্থানগুলো ধীরে ধীরে ভরে উঠছিল মানুষের নতুন সমারোহে। শিশুদের হাসির ঝংকার আর বড়দের বলতো কথাবার্তা মিলেমিশে যেন আলাদা সুর সৃষ্টি করেছে। বাটারফ্লাইগুলোর মতো বাচ্চারা মেলার প্রতিটি ঘরানায় ছুটছিল, চোখে আগ্রহ আর মুখে আসার ঝিলিক। বাতাসে ঘ্রাণ ছড়াচ্ছিল মিষ্টি পিঠার, গরম জিলাপি, আর কোথাও দূরে বাজছিল হারমোনিয়ামের কোমল সুর। ফার্নাজদের গাড়ি মেলার স্থানে পৌঁছানোর পর ফার্নাজ, নিশাত, রিবিকা ও রাজ একে একে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ফার্নাজ খুশিতে আটখানা, অনেক দিন পর সে মেলায় এসেছে। ফার্নাজ চারপাশ পর্যবেক্ষণ করতে ব্যস্ত। মেলার সকল কিছু ফার্নাজকে আকৃষ্ট করছে, কিন্তু সব থেকে বেশি আকৃষ্ট করেছে মেলার স্টলে থাকা নানা রঙের কাচের ঝুড়ি। ফার্নাজকে আর পাইকে সে চলল ঝুড়ির টানে। ফার্নাজের সব থেকে বড় গুলোর বলতা। অন্যদিকে রিবিকা আর নিশাতের খুশির সীমা নাই, তাদের মুখের থেকে হাসি সরছে না। ক্যামেরা হাতে একের পর এক ছবি তুলছে, আর মজা করে কটন ক্যান্ডি চিবোচ্ছে। কিন্তু রাজ যেন একই দলে, অথচ যেন বিপরীত মেরু। ফার্নাজ ঝুড়ির লোভ সামলাতে না পেরে সবাইকে এসে বলল, আসো, সবাই ওইদিকে যায়। ওইদিকে ঝুড়ির স্টল বসেছে। রিবিকা বলে, ওয়াও, ঝুড়ি চলে ফার্নাজ, আমরা তাহলে ঝুড়ি স্টলের দিকে যাই। তাড়াতাড়ি চল, চল রাজ, নিশাতায়। ফার্নাজের খুশি আর দেখে কে? ফার্নাজ রিবিকা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আপু চলো। রাজও তাদের পিছন পিছন যেতে লাগলো। নিশাত নিজের ফোন ব্যাগে রেখে তড়িঘড়ি করে পা চালালো তাদের সাথে যোগ দেওয়ার জন্য। নিশাত বলে, আরে আমার জন্য দাঁড়াও। রাজ নিশাতের ডাক শুনে থেমে পিছন ফিরে তাকিয়ে আবার সামনের দিকে হাঁটতে লাগলো। নিশাত তাড়াতাড়ি করে এসে রাজের পাশাপাশি হাঁটতে লাগলো। কিন্তু রাজ অনেক দূরে দূরে হাঁটছে। আপনি কি সবসময় এমন ধুমধাম করে হাঁটেন? নিশাত চোখ কুঁচকে বলল, রাজের দিকে না তাকিয়েই। রাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আর তুমি কি সবসময় এত উঁচু স্বরে কথা বলো, যেন পাশে দাঁড়িয়ে থেকেও হেডফোন লাগাতে হয়? আপনার সঙ্গে কথা বলার জন্যই তো হেডফোন দরকার। নিশাত খোঁচা মেরে বলল। রাজ হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে আদর ছিল না, ছিল খোঁচা। তাই বুঝি? মজার ব্যাপার, তুমি তো আমার সাথেই হাঁটছো এখন। কারো জোর করাই তো না, তাই তো? এটা আপনার কেনা জমি না, যে এখানে হাঁটা যাবে না। আর আমার আপনার সাথে হাঁটতে ভয়েই গেছে। দারুণ, রাজ কাঁধ ঝাঁকিয়ে বলে। তবে বড় আম্মু কি বলেছে, আমরা চারজন একসাথে থাকবো। আর সেটা তোমার মতো নাটক প্রাণীদের জন্য একটু মুশকিল, বুঝতেই পারছি। নাটক প্রাণী? নিশাত প্রায় চিৎকার করে উঠল। তাহলে আপনি কে? নাটকের বাদশাহ? সব সময় একটা স্মার্টনেস দেখান, যেন পৃথিবী আপনার পায়ের নিচে ঘুরে মিস্টার জগৎকে। রাজ বিস্ময় প্রকাশ করে বলে, ওহ, কি বললে তুমি আমাকে? রিবিকা আর ফার্নাজ তখন ঝুড়ির দোকান থেকে ফিরে এসেছে, মুখে বিস্ময়কর ভাব। তারা দুজনই চুপচাপ, এখানে কি হয়েছে এটাই বোঝার চেষ্টা করছে তারা। ফার্নাজ এগিয়ে গিয়ে নিশাতকে বলে, কি হয়েছে? পাবলিক প্লেসে এভাবে চিৎকার করছিস কেন তুই? নিশাত বোনের দিকে তাকিয়ে চোখে আগুন নিয়ে বলল, এই ঝগড়তে আমাকে নাটক প্রাণী বলেছে আপনি? ফার্নাজ রাজের দিকে তাকালো, যে এখনো নিশাতের দিকে মুখ মুচকে তাকিয়ে আছে। ফার্নাজ হতাশাজনক শ্বাস ফেলে নিশাতকে বলল, নিশাত তুমি ছোট বাচ্চা না, ভুলে যাবা না এটা পাবলিক প্লেস, আর পাবলিক প্লেসে এসে ক্রিয়েট করবে না। আর ঝগড়তে কি? ভুলে যাবা না, রাজ ভাইয়া আমাদের বড় ভাই হয়। কিন্তু আপনি? কোনো কিন্তু না, চল আমাদের সাথে। রিবিকা রাজকে জাড়ি মেরে বলে, তুই কোনো দিন ভালো হবি না রাজ? এই ছোট বাচ্চার সাথেও শুরু করে দিলি।
রাজ বিরক্তি নিয়ে রিদিকাকে বলল, ও পিয়েলি, তোর একে ছোট বাচ্চা বলে মনে হয়? এত পুরাই খানি লক্কা। ফারনাদ মেলার এক সাইডে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রিদিকা, নিশাত মেলার ভিতরে রয়েছে। রাত ভাইয়া গেছে তাদের আনার জন্য, এখন ওনারও আসার কোনো খবর নাই। ফারনাদ একবার হাতের মোবাইল স্ক্রিনে তাকায়, আবার একবার সামনের দিকে। এই নিয়ে মায়ের 5 বার ফোন করা হয়ে গেছে। ফারনাদ বুঝতে পারছে হালিমা বেগম অনেক চিন্তিত তাকে নিয়ে। ছোটবেলা থেকেই সে কোনো জায়গায় গেলে তার আম্মু, সে বাড়ি না আসা পর্যন্ত তাকে নিয়ে চিন্তিত থাকে। ফারনাদ মাঝে মাঝে বুঝতে পারে না তাকে নিয়েই বা কেন এত চিন্তিত তার আম্মু। ওই নিশাতকে নিয়ে তো এত চিন্তিত না আম্মু। আমি বাসা থেকে বের হলেই আম্মুর 101টা ফোন পায়, কিন্তু নিশাতের সাথে এমন হয় না। ফারনাদ নিজ মনে এইগুলো ভাবতে ভাবতে সামনের দিকে তাকায়, কিন্তু কোথাও রিদিকাদের দেখতে পাই না। ফারনাদ চোখ মুখ ব্যাটার করে বলে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? পা ব্যথা করছে এখন আমার। আরে সুন্দরী একা নাকি? তুমি চাইলে আমরা তোমার সঙ্গ দিতে পারি। কথাটা বলেই উচ্চস্বরে হাসাহাসি করছে ছেলেগুলো। ফারনাজ পিছনে ফিরে তাকায়। 3জন রোগাপাতলা ছেলে দাঁড়িয়ে আছে। তারা ফারনাজকে দেখে তাদের হলুদ বর্ণের দাঁতগুলো দেখিয়ে হিহি করে হাসতে লাগলো। বয়স কত হবে, 22 না 23? দেখেই বোঝা যাচ্ছে তারা বখাটে। একজন ফারনাজকে উপর থেকে নিচ পর্যন্ত হলুদ বৃষ্টিতে দেখে দিক দিয়ে ঠোঁট ভিজায়। তাদের বৃষ্টি দেখে ফারনাজের সারা শরীর ঘৃণায় রিরি করে উঠল। ফারনাজ তাদের পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কিন্তু তারা ফারনাজের পথ আটকিয়ে দাঁড়ায়। ফারনাজ 2 কদম পিছনে সরে যায়। তা দেখে বখাটেগুলো শয়তানি হাসি দেয়। তাদের মধ্যে একজন বলে উঠল, আরে আরে সুন্দরী, কোথায় যাচ্ছ? আমাদের কেউ সঙ্গে নেই, তাই না বল? পাশের ছেলেটাও হিহি করে হেসে তার কথায় মাথা নাড়ায়। ফারনাজের হাত মুষ্টি বদ্ধ হয়ে যায়। ফারনাজ নিজেকে শান্ত করে বলে, দেখুন, আমাকে যেতে দিন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আরে রাগ করে না সুন্দরী, আরেকজন বলে, আর যদি না যেতে দেই তো? ফারনাজ কি বলবো ভেবে পাচ্ছে না। একে তো এরকম পরিস্থিতিতে জীবনের প্রথম করেছে সে, তার উপর রিদিকাদের আসার কোনো খবর নাই। ফারনাজের কান্না পাচ্ছে। একজন এগিয়ে এসে বলে, আমাদের সাথে চল, তোকে পুরাই খুশি করে দিব। মাইরি তোরে খুব পছন্দ হয়েছে আমাদের, তুই পুরাই আগুন সুন্দরী। এমন কুরুচিপূর্ণ মন্তব্য শুনে ফারনাজ রাগে কাঁপতে লাগলো। ফারনাজ দাঁতে দাঁত চেপে বলে, আপনাদের বাসায় মা বোন নেই যে আপনারা এভাবে একটা মেয়েকে উদ্যত করছেন? আসলে সুন্দরী, মা বোন আছে, কিন্তু তোমার মতো একটা সুন্দরী নাই। তুমি চলে আসো আমাদের সাথে, তাহলেই তো হলো। বলেই ছেলে পিন্টি গোল। ও ও করে হাসতে থাকে। ফারনাজের চোখে পানি চিকচিক করছে। ফারনাজ কিছু বলতে যাবে তখনই রাজরা চলে আসে। ফারনাজ রাজদের আসতে দেখে দৌড়ে গিয়ে রিদিকাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রিদিকা ফারনাজের হঠাৎ কান্নায় গোটা বনে যায়। রাজ ছেলেগুলোকে দেখে এখানে কি ঘটেছে তা স্পষ্ট বুঝতে পারছে। রাজ ফারনাজের মাথায় হাত রাখে। ফারনাজ চোখ খুলে রাজের দিকে তাকায়। রাজ চোখে ইশারায় ফারনাজকে আশ্বস্ত করে যে সে আছে, কিছুই হয়নি। রাজ রিদিকাকে বলে, ফারনাজকে নিয়ে গিয়ে গাড়িতে বসো, যা। কিন্তু তোকে কি বললাম আমি? রিদিকা রাজের রাগ দেখে তার কথা মতো ফারনাজকে নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। রাজ নিজের শার্টের হাত গুটাতে গুটাতে সামনের দিকে এগিয়ে যায়। নিশাত এখনো তাই জায়গায় দাঁড়িয়ে আছে। রাজ নিশাতকে দাঁড়ায় দেখে নিশাতের দিকে তাকিয়ে মুখ কুঁচকে বলে, তোমাকে কি ইনভিটেশন কার্ড দিতে হবে নাকি? নিশাত মাথা 2 দিকে নাড়িয়ে বুঝায় যে না। রাজ এই মেয়ের কাণ্ড দেখে বিরক্ত। কপালে হাত ঘষে নিশাতকে বলে, তাহলে যাচ্ছে না কেন? ও ফার্স্ট ইডিয়েট। নিশাত রাজের জারি খেয়ে রাজকে বকতে বকতে গাড়িতে গিয়ে বসে। রাজ কোনো কথা না বলে ছেলে পিঙ্কিকে বেদন মারা শুরু করল। নিশাত গাড়ির ভিতর থেকে রাজকে ছেলেগুলোকে মারতে দেখে ভয় শিউরে উঠল। রাজকে দেখে তার ভয় লাগছে। রাজের মার থেকে বাঁচতে ছেলেগুলো পালিয়ে যায়। রাজ হাঁপাতে হাঁপাতে এসে ডাইনিং সিটে বসে পড়ল। পাশে রাখা পানির বোতল থেকে টকটক করে পানি পান করে। ফ্রন্ট সিটে গোড়সট হয়ে বসা নিশাতকে দেখে বাঁকা হাসল। রাজ পিছনে ফিরে ফারনাজকে বলল, কিছুই হয় নাই, আমরা আছি তো। ভয় পাওয়ার কিছুই নেই, বি নর্মাল, ওকে। তারপর রিদিকার দিকে তাকিয়ে বলল, এখানে যা হয়েছে বাসায় বলার দরকার নাই। শুধু শুধু বাড়ির সবাই টেনশন করব। রিদিকাও রাজের কথায় মাথা নাড়ায়।
রাত গাড়ি স্টার্ট দেয় বাড়ির দিকে। বাড়িতে পৌঁছে ফারনাজ কারো সঙ্গে কথা না বলে নিজের রুমে চলে গেল। হালিমা বেগম নিশাদকে জিজ্ঞেস করেন, ফারনাজের কি হয়েছে? ও এভাবে চলে গেল কেন? নিশাদ কি বলবে খুঁজে পাচ্ছে না। দিদিকা নিশাতের অবস্থা দেখে হালিমা বেগমকে বলে, মেলায় অনেক ভিড় ছিল, মেজাম। ফারনাজের মাথা ব্যথা করছে, তাই মনে হয় রেস্ট নিতে গেছে। ও, তাই বলে এভাবে চলে যাবে? আশ্চর্য। প্রাপ্তি চৌধুরী চিন্তিত হয়ে বলেন, আমি কফি বানিয়ে দিচ্ছি, তুমি গিয়ে দিয়ে আসো ফারনাজকে। রিদিকা, তাহলে মাথা ব্যথা কমে যাবে। জি আম্মু। রিদিকা ফারনাজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে কফি হাতে, কিন্তু ফারনাজ দরজা খুলছে না। রাজ রিদিকাকে ফারনাজের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রিদিকাকে বলে, ওকে এখন ডিস্টার্ব করিস না, দেখবি কাল সকালের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে টাইম দে। রিদিকা মুখ ব্যাটার করে ঘরের দরজার দিকে তাকিয়ে থাকে। রাজ রিদিকার হাত ধরে ওখান থেকে নিয়ে যায়। ফারনাজ হাঁটু মুড়ে নিচে বসে আছে। কিছুতেই ভুলতে পারছে না ছেলেগুলোর নোংরা চামড়ি, নোংরা কথা। ফারনাজের এখন সত্যি সত্যি মাথা ব্যথা করছে। ফারনাজ উঠে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। যদি ঘুমালে সব ঠিক হয়ে যায় এই আশায়। নিঃশব্দ অন্ধকারে ঘরটি নিস্তব্ধ। শুধু একটা কমলা বাতির ক্ষীণ আলো দরজার ফাঁক হলে ছড়িয়ে পড়ছে মেঝেতে। ঘরটা যেন এক গিলে ফেলার যন্ত্র। দেয়ালগুলো রঙহীন, জানালার অস্তিত্ব নেই, শুধু ধাতব বাতাস আর নিঃশ্বাসের শব্দ। এখানে আলো আসার অনুমতি পায় না। আলো আসলে হয়তো দেয়াল ফেটে চিৎকার করে উঠত। এই ঘরের প্রতিটি কোণ যেন আতঙ্ক ঘুমিয়ে রেখেছে নিজস্ব এক ভাষায়। ঘরের ভিতর নীরবতা এতটাই গভীর ছিল যে নিঃশ্বাসের শব্দ ঝুড়ির মতো কেটে যাচ্ছিল। অন্ধকার ঘরের মাঝখানে শুধু একটা টেবিল আর তিনটা চেয়ার। চেয়ারে বাঁধা তিনজন ছেলে। তাদের হাত পা শক্ত দড়িতে বাঁধা। তাদের সবারই ব্যান্ডেজ লাগানো, কারো কপালে, কারো নাকে, আবার কারো হাতে। তিনজনেরই মুখে উৎকণ্ঠা আর ভয়। নিজেদের এই বদ্ধ ঘরে বাঁধা অবস্থায় দেখে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। তারা ভাবছে, তারা তো এখানে ছিল না, এখানে কিভাবে পৌঁছালো? তারা রোজকার মতোই তাদের ক্লাব ঘরে বসে মদে গলা ভিজাচ্ছিল। তাহলে কিভাবে কি? ক্লি ক্লি। একজোড়া কালো বুক ধীরে ধীরে ঢুকে পড়ল ঘরে। ছেলেগুলো উৎকণ্ঠা আর ভয় সামনে চাইল। সামনে একজন আগন্তুক দাঁড়িয়ে রয়েছে, যার সারা শরীর কালো কাপড়ে আবৃত। পরনে লেদার জ্যাকেট, জ্যাকেটের চেইন তোলা একেবারে গলা পর্যন্ত। পুরো কালো কাপড়ে আবৃত। সবকিছুর একটাই রং, অশুভ, অপবিত্র, সূর্যরশ্মির শোষক। কালো। তার হাত আচ্ছাদিত কালো রাবার গ্লাভসে। আগন্তুকটি অতি স্থিরভাবে ঘরের মাঝখানে টেবিলের সামনে এসে দাঁড়ায়। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাতুড়ি, লেজর শার্প নাই, সার্জিক্যাল নাই, একটা করাতের মতো ব্লেড আর একটা চাপাতি। এরকম দৃশ্য দেখে একটি শক্ত মুখ দিল ছেলেগুলো। আগন্তুক নিজের পছন্দ মতো একটি সার্জিক্যাল নাইফ হাতে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে চলছে। হঠাৎ করে আগন্তুক চোখ খুলে চাইল। তাতেই শিউরে উঠল ছেলেগুলো। ওই বৃষ্টি মুখে কাপড় ধরিয়ে দেয়ার মতো তীক্ষ্ণ। ছেলেগুলোর সমস্ত শরীরে এক তীব্র শিহরণ প্রবাহিত হয়ে গেল সহসায়। শুকনো বুক গিলে কোনো মতো উচ্চারণ করল একজন, কে? কে আপনি? আগন্তুক পৈশাচিক হাসিতে হেসে উড়িয়ে দিল কথাটি। বিধ্বংসী হাসিগুলো বাড়ি খাচ্ছে ঘরের দেয়ালের আনাচে কানাচে। আকস্মিক নীরবতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠে বলল, তোর মৃত্যু। আগন্তুকের কণ্ঠে উচ্চারিত বাক্যটি শুনে স্তব্ধ হয়ে রইল তিনজন। তিনজনেরই মুখে আতঙ্কের ছাপ। ভয় নিঃশ্বাস নিতে ভুলে যায় তারা। আরেকজনের কণ্ঠ বুঝে এলো কান্নায়, তবুও বিরতির পরে কাঁপতে কাঁপতে ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, কি ক্ষতি করেছি আমরা? দয়া করে ছেড়ে দিন আমাদের। আবারও অট্টহাসিতে ফেটে উঠল বিধ্বংসী আগন্তুকটি। আগন্তুকটির ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ঝুলিয়ে মিশমিশিয়ে বলল, তোরা আমার প্রাইভেট প্রপার্টির দিকে হাত বাড়িয়েছিস। আমার জিনিসের দিকে তাকানো মানে নিজের কবরের ডিজাইন পছন্দ করে রাখা। তোরা সাহস দেখাস? আমি তোদের শ্বাস বন্ধ করার লাইসেন্স নিচ্ছি আগে। মাই হার্ট, মাই স্মোয়। যে ছুতে চায়, তার জন্য বুঝে দিই, আমার হাতের মুঠো হবে তার গলার ফাঁক, আর চোখের অন্ধকার হবে তার শেষ দৃষ্টিপথ। অন্ধকার রাজ্যের রাজা আমি। আমার জিনিসের দিকে হাত বাড়ানো মানে মৃত্যুকে আহ্বান করা। আগন্তুকের কথা শুনে ছেলেগুলোর শরীর দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। ছেলেগুলোর কপালে দেখা দেয় বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। ছেলেগুলো আবারও ফাঁকা ঢোক দিল।
মাঝের রোগা ছেলেটি ভয় কান্না করে হাঁপাতে হাঁপাতে আওড়াল, ছেড়ে দিন আমাদের, আমাদের মারবেন না, দয়া করুন। ছেলেগুলোর হাজার আকুতি মিনতি আগন্তুকের মতো নরপিশাচকে টলাতে পারল না। আগন্তুক সার্জিক্যাল নাইফ টেবিলে রাখা মোমবাতির আগুনে গরম করছে। তা দেখে ছেলেগুলো ভয়াতুর চোখে আগন্তুকের দিকে তাকাল। আগন্তুক চোখ খুলে ছেলেগুলোর দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে উচ্চারণ করল, আমি কারো খুন করি না, আমি শুধু ভাগ্য লিখে দিই। কর্কশ গলার এই বাক্যগুলো মস্তিষ্ক, ইন্দ্রন, শ্রবণশক্তিও ঝাঁঝরা করে দিল ছেলেগুলো। থরথর করে কাঁপতে কাঁপতে মাথা তুলে সামনে তাকালো। নিস্তেজ চোখে দেখল তাদের লোককে। আগন্তুক মাঝের ছেলেটির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে তাকে শুধালো, ওয়ান উই টু কাট ইউ রাইট? তৎক্ষণাৎ জমে বরফ হয়ে গেল ছেলেটি। হাজার চাওয়া সত্ত্বেও কিছুই উচ্চারণ করতে সক্ষম হলো না দীর্ঘ। আগন্তুক জবাবের আশায়ও রইল না। আগুনে গরম করা সার্জিক্যাল নাইফ ছেলেটির চোখে গেঁথে দিল। ছেলেটির গণবিরোধী আর্তনাদে পুরো ঘর কেঁপে উঠল। পাশে থাকা ছেলে দুটিও ভয়ে থরথর করে কাঁপছে। ছেলে দুটি ছোটার জন্য ছটফট করতে থাকে। এতে বিরক্তিতে চ উচ্চারণ করে আগন্তুক। আগন্তুক একে একে ছেলে তিনটির চোখ উপড়ে ফেলে। রক্তধারায় পুরো ঘর উদ্ভিদ হয়ে উঠেছে। রক্তের গন্ধে ভারী হয়ে উঠছে বাতাস। রেজর শার্প নাইফ দিয়ে হৃৎপিণ্ড বরাবর এক ফুট দেয় আগন্তুক। রক্তপিণ্ড দিয়ে তার চোখে মুখে পড়ে। তাদের শরীর থেকে অজর ধারায় রক্তের স্রোত বয়ে চলছে। করাতের মতো ব্লেড দিয়ে ছেলে তিনটির হাতের নখ এক এক করে উপড়ে ফেলে। ছেলেগুলোর শরীর জীবন্ত কাটাছেঁড়ার ভার নিতে না পেরে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাতেও শান্তি হয় না আগন্তুক। পাশে রাখা চাপাতি নিয়ে এক ঢুকে ঘর থেকে মাথা আলাদা করে দেয় ছেলেগুলো। আবার পুরো ঘর জুড়ে পিনপিন নীরবতা। শুধু আগন্তুকের ভাড়াকি নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আগন্তুক পিছনে সরে আসলো। সারা শরীর তার রঞ্জিত হয়ে আছে রক্তে। সে চোখ মুখ কুঁচকে ফেলল নিজের জামা কাপড়ে লেগে থাকা রক্ত দেখে। যেন এই রক্ত কোনো মানুষের না, নোংরা কীটের। আগন্তুক স্থির নয়নে ঘরের মেঝেতে মুষড়ে পড়ে থাকা ছেলেগুলোকে পর্যবেক্ষণ করল। তার মুখে ফুটে উঠল পৈশাচিক হাসি। আগন্তুক নিজের হাত থেকে রাবার গ্লাভ খুলে সিস বাজাতে বাজাতে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে গেল। ফারনাজ রাতের ডিনার শেষ করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এমন সময় তাড়াহুড়া করে বাড়ির হেল্পার ফুলকি সিঁড়ি বেয়ে উপরে উঠে ফারনাজের পথ আটকিয়ে দাঁড়ায়। ফারনাজ নিজের সামনে হঠাৎ কাউকে আসতে দেখে ভয় পেয়ে যায়। নিজেকে সামলেই ফারনাজ ফুলকির হাসি হাসি মুখের দিকে মুচকে তাকিয়ে থাকে। ফুলকি তাড়াহুড়ো করে ফারনাজের হাতে কফির কাপ ধরিয়ে দেয়। ফুলকি নিচে যেতে যেতে বলে, আপামনি, এইটা আমাগোর ছোট স্যারে রে দিয়া আনেন না। আমি যাইতাম কিন্তু আমার সিরিয়াল শেষ হইয়া যাইব গা। আপামনি আপনি একটু কষ্ট কইরা দিয়া আইনে গা, প্লিজ। কিন্তু আমি তো, আরে শুনো তো। কে শুনে কার কথা? ফুলকি তো কথা শেষ করেই তাড়াহুড়ো করে চলে গেল নিজের সিরিয়াল দেখতে। ফারনাজ কফি হাতে আহাম্মনে গেল। তাকে এখন যেতে হবে উগান্ডার পাবলিকের কাছে। এত ভাল লাগে না। ফারনাজ মুখ ব্যাটার করে হৃদের রুমের দিকে চলল। রুমের সামনে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ে। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। ফারনাজ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে উসখুস করছে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ফারনাজ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে যায়। আরে ভাই, ভিতরে কি কেউ নাই নাকি? না থাকলে তো আর ফুলকি আপু আমাকে কফি নিয়ে আসতে বলতো না। তাহলে ওই ব্যাটা কি বয়রা নাকি? এতক্ষণ যাবৎ দেখেই চলছি, কোনো সাড়া শব্দ নাই। মরে টরে গেল না তো? আল্লাহ মালুম, ভিতরে যাই বাবা, পরে যা হবে দেখা যাবে। ফারনাজ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে তার মুখ হা হয়ে যায়। এটা রুম নাকি প্লেগ্রাউন্ড? এত বড় রুমে এই ব্যাটা ফুটবল খেলে? আল্লাহ জানে। ফারনাজ নিজের মনের কথা মনে রেখে পুরো রুম পর্যবেক্ষণ করতে থাকে। রুম জুড়ে শুধু কালো আর কালো রঙে ভরপুর। ঘরের দেয়াল থেকে শুরু করে বিছানার চাদর পর্যন্ত সবকিছু কালো রঙে আবৃত। ফারনাজ বুঝে উঠতে পারছে না এই পৃথিবীতে কি কালো রং ছাড়া অন্য কোনো রং নাই। রুমের মাঝখানে ডাবল সাইজের একটি বেড, ডান পাশে সোফা সেট, আলমারি, ড্রেসিং টেবিল আরও নানা রকম জিনিস ঘর সাজানো। ফারনাজ সেন্টার টেবিলে কফির কাপ রেখে পুরো রুম দেখতে লাগলো। ফারনাজ খেয়ালি করল না রুমের মালিক দরজায় হেলান দিয়ে তাকে দেখছে। ফারনাজের পরনে আজও সাদা কুর্তি, হাতে মেলা থেকে আনা মেরুন রঙের কাচের ছুরি, চুলগুলো বেনুনি করা। ফারনাজের দিক অপলক তাকিয়ে রয়েছে রে।
ফার্নাজ দূর দেখতে দেখতে যেই না পিছনে ফিরে তাকায় তখনই ধাক্কা লাগে হৃদের সাথে। ফার্নাজ পড়ে যেতে নেয়, কিন্তু হৃদ ফার্নাজের কোমর প্যাঁচিয়ে ধরে। ফার্নাজ চোখ বন্ধ করে, সামনের ব্যক্তির কাপড় খামচে ধরেছে ভয়। হৃদ ফার্নাজের ভয়াল মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ফার্নাজ নিজের কোমরে একজোড়া হাতের শক্ত বাঁধন টের পেয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ফার্নাজ চোখ খুলতেই তার চোখ পড়ে একজোড়া ধূসর বর্ণের চোখের উপর। ফার্নাজ সম্মোহন হয়ে তাকিয়ে তাকে হৃদের দৃষ্টিতে। হৃদ নিজের টি শার্টের উপর মেয়েলি হাত দেখতে পায়। হৃদ ফার্নাজের চোখের দিকে মুখ মুচকে তাকিয়ে ফার্নাজকে ছেড়ে দেয়। ফার্নাজ নিচে ধপাস করে পড়ে নিজের হুঁশ ফিরে পায়। ফার্নাজ কোমরের ব্যথায় আহ করে ওঠে, কিন্তু হৃদ নির্বিকার। ফার্নাজ অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। হৃদের নির্বিকার ভাব দেখে ফার্নাজের রাগে শরীর জ্বলে যাচ্ছে। ফার্নাজ নিচ থেকে উপরে উঠে হৃদকে দাঁতে দাঁত চেপে বলে, পাগল আপনি? যখন ছেড়েই দিবেন তখন করেছেন কেন? হৃদ ট্রাউজারের পকেটে হাত ভরে হুঁকিয়ার ভাব নিয়ে বলে। হৃদ ফার্নাজের দিকে হালকা ঝুঁকে প্রত্যুত্তর করে, আমার ইচ্ছা। ফার্নাজের মনে হচ্ছে নিজের মাথায় নিজে একটা বাড়ি মারতে, কেন যে সেই পাগলের সাথে কথা বলতে গেল। আল্লাহ মানব, চলবে ইনশাআল্লাহ।